মেহনুর দ্রুত এগিয়ে গিয়ে মহিলার হাত ধরে আটকে দিল। কাপা কাপা কণ্ঠে বলল, আপনি কাঁদবেন না, আমি পানি নিয়ে আসছি। না, মা, পানি লাগবে না, আপনি কষ্ট করবেন না। মহিলার ফ্যাকাশে মুখ দেখে এহসান একটু এগিয়ে এল। শান্ত গলায় বলল, আপনি এত হতাশ হবেন না, এভাবে ভেঙে না পড়ে বলুন, আপনি কে? আর কি কারণে আমার দরবারে এভাবে হাজির হলেন? মহিলা একবার এহসানের দিকে তাকালেন, যেন অনেক কথা বলতে চেয়েও আটকে যাচ্ছে। গলা শুকিয়ে আসছে, তবু কষ্ট করে বললেন, ক কাল গ্রামের পশ্চিম পাড়ায়, পিছনের পাড়ার যে মেয়ে আত্মহত্যা করেছে, আমি তার মা। এটুকু বলে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বুক ফেটে কান্না বেরিয়ে এলো তার, দু হাত দিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে লাগলেন। এহসান গভীর দৃষ্টি নিয়ে মহিলার দিকে তাকালো। শান্ত গলায় বলল, আপনি নিজেকে সামলান, দয়া করে। একটু বুঝিয়ে বললে ভালো হতো। মহিলা কাপা কাপা হাতে ওড়নার আঁচল দিয়ে মুখ ঢাকলেন। তারপর ফুপিয়ে ফুপিয়ে বললেন, আমার মেয়ে এমনি এমনি আত্মহত্যা করেনি, ছোট তালুকদার সাহেব। ওর ইজ্জত হরণ করা হয়েছে। শেষ কথাটা বলে যেন সব শক্তি হারিয়ে ফেললেন। আর কিছু বলতে পারলেন না। শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। এই কথা শোনার পর এহসানের চোখমুখ কঠিন হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে উঠল, কপালের রগ ফুলে উঠল রাগে। কি, তার গ্রামে এইসব হচ্ছে, আর সে কিছুই জানে না? কঠিন গলায় বলল, আপনি সব খুলে বলুন। মহিলা কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন। মেহনুর ধীরে ধীরে উনার মাথায় হাত বুলিয়ে দিল, সান্ত্বনার সুরে বলল, দেখুন মা, আপনি খুলে বলুন। আপনার কথা পুরো না শুনলে তো বোঝা যাবে না। আপনি বলুন, ধীরস্থির হয়ে বলুন। মেহনুরের কণ্ঠে অদ্ভুত মায়া ছিল। মহিলা তার চোখের দিকে তাকালেন, চোখে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ল। কাপা কণ্ঠে বললেন, জানো মা, আমার মেয়েটাও এভাবে আমায় মা বলে ডাকত, কিন্তু এখন আর ডাকে না। এ কথা বলেই আবারও বুক ফেটে কান্না শুরু করে দিলেন। মেহনুর ধীরে ধীরে উনার সামনে হাঁটু গেড়ে বসল, নরম হাতে উনার হাত ধরে নিজের মুঠোয় নিয়ে বলল, আপনি সব খুলে বলুন, মা। এ বলেই তিনি ডুকরে কেঁদে উঠলেন। এহসানের মগজ টগবগ করতে থাকে, কিন্তু তবুও নিজেকে শান্ত রেখে বললেন, আপনি কি পুলিশের কাছে যাননি? মহিলা নিজের আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার মেয়েটা আধমরা হয়ে বাড়ি এসেছিল। বাড়ি এসেই আমার বোকা মেয়েটা গোসল করে নিয়েছিল। আমাদের কাউকে কিছু বলেনি, বাবা। আমার মেয়ে হয়তো এ জন্যই বলেনি, ভেবেছে আমি কি নিজেকে সামলাতে পারবো কিনা। কিন্তু একদিন পর, অনেক কষ্টে আমরা ওর মুখ থেকে সব কথা জানতে পেরেছিলাম। যখন আমরা সব জানলাম, তখনই সাথে সাথে পুলিশের কাছে গিয়েছিলাম। কিন্তু পুলিশ বলল, এসব কেসের কোনো তদন্ত নেই, আর তাড়াতাড়ি আমাদের ফেরত দিয়ে দিল। তারপর আবারও ডুকরে কেঁদে উঠে বলেন, তাই আমার মেয়েটা লজ্জায়, দুঃখে, ঘৃণায় নিজেকে সামলাতে না পেরে নিজের প্রাণটা শেষ করে দিল। এখন আপনি কিছু করুন, কারণ আমি জানি, আপনি এহসান তালুকদারের সমাধান দিতে পারেন। আমার অনেক কষ্টে মেয়েটা ছিল, বাবা। ওর বাপ মরার পর আমি ওদের দুই বোনকে অনেক কষ্টে বড় করেছি, বাবা। আর আজ আমার মেয়েটা চলে গেল। আমি চাই, আমার মেয়ে যেন তার প্রাপ্য বিচার পায়। তাই তোমায় এক মা ভিক্ষা চাচ্ছি, বাবা। তুমি ওই ধর্ষককে শাস্তি দাও। এহসান শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আপনি কি ওই কুত্তার বাচ্চাটাকে চিনেন? নিয়ে যেতে পারবেন আমায় ওর কাছে? মহিলা যেন নিজের সমস্ত জ্বালা, ঘৃণা, কষ্ট একসাথে উগরে দিলেন, দ্রুত মাথা নেড়ে বললেন, হ্যাঁ, হ্যাঁ, আমি চিনতে পারবো। এহসান তখনই নিজের পাঞ্জাবির দুই পকেটে হাত ঢুকিয়ে মোবাইল খোঁজার চেষ্টা করল। কিন্তু পেল না। মনে পড়ল, তাড়াহুড়োয় মোবাইলটা ঘরেই রেখে এসেছে। সে মেহনুরের দিকে তাকিয়ে বলল, মেহনুর, আমার মোবাইলটা নিয়ে আসো। অন্য সময় হলে হয়তো মেহনুর গম্ভীর মুখে কিছু একটা বলতো, বা এহসানের কথার তোয়াক্কা না করত। কিন্তু আজ সে আর এক মুহূর্তও দেরি করল না। দ্রুত ঘরে থেকে মোবাইলটা এনে এহসানের হাতে দিল। এহসান মোবাইল হাতে নিয়েই দ্রুত কাউকে কল দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ওপাশ থেকে ফোন ধরার শব্দ এলো। জয়নাল, তাড়াতাড়ি গাড়ি বের কর, আমি বের হব। এ কথা বলেই সে মোবাইল আবার নিজের পাঞ্জাবির পকেটে রেখে দিল। এরপর মহিলা দিকে তাকিয়ে বলল, এখন ওই তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন রের বাচ্চাটাকে কোথায় পাবো, সেটা আপনি জানেন? মহিলা চোখ মুছে কাপা কণ্ঠে বললেন, বাবা বাবা, এই সময় ওই শয়তানটা গ্রামের শেষ মাথার বাজারে বটগাছের নিচে বসে থাকে, স্কুল কলেজে যাওয়া আসা মেয়েদের দেখতে।
এহসানের চোখে মুখে যেন আগুন জ্বলতে লাগল। নিজের গায়ের চাদরটা ঠিক করতে করতে বলল, চলুন, আজই ওর শেষ দিন হবে, ইনশাআল্লাহ। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা, এক ভয়ঙ্কর প্রতিশোধের ঝলক ছিল। এ বলেই সে দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল, আর মহিলা তার ঠিক পেছনেই ছুটলেন। মেহনুর চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। এহসানের চোখে সে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছিল। আজ যদি সে ওই ছেলেটাকে হাতে পায়, তাহলে ওর যে নিকৃষ্ট মৃত্যু হবে, তা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘশ্বাস ফেলে সে ট্রেতে রাখা চায়ের কাপ তুলে নিল। নিজের ভাবনার মধ্যে থেকেই এহসানের একটু চায়ের কাপে এক চুমুক নিয়েই রান্নাঘরের দিকে পা বাড়াল, কিন্তু মন পড়ে রইল এহসানের দিকে। কি করবে আল্লাহই জানেন। এহসান গাড়ির সামনের সিটে বসে আছে, চোখে মুখে কঠিন রাগ ফুটে উঠেছে, তবু নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। জয়নাল নিঃশব্দে গাড়ি চালিয়ে যাচ্ছে। পেছনে বসা মহিলা চুপচাপ চোখ মুছছেন, মাঝে মাঝে ফুপিয়ে উঠছেন। একসময় গ্রামের শেষ মাথার বাজারের কাছাকাছি এসে পৌঁছালো তারা। বটগাছের কয়েক হাত দূরেই জয়নাল গাড়ি থামিয়ে দিল। কারণ আন্ডারস্কোর শিকার সামনে। এহসান ধীর পায়ে নেমে পড়ে চারপাশ একবার দেখে নিয়ে মহিলার দিকে তাকিয়ে বলল, নেমে আসুন, আর দেখিয়ে দিন কোথায় আছে ওই কুত্তার বাচ্চা। মহিলা গাড়ি থেকে নামলেন, কিছু মুহূর্ত এদিক ওদিক তাকালেন, তারপর আঙুল উঁচিয়ে কাপা গলায় বললেন, ওই দেখ, বাবা, ওই যে ওই কুকুরটা। এহসান তার দৃষ্টি অনুসরণ করল। বটগাছের নিচে একটা বাইকে বসে থাকা এক যুবক, সিগারেট হাতে নিয়ে আয়েশ করে টান দিচ্ছে। চোখে মুখে খারাপ হাসির ঝিলিক। এহসান একদৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের সামনে শুধু একটাই দৃশ্য ভেসে উঠছে, লজ্জায়, দুঃখে, অপমানে আত্মহত্যা করা এক নিষ্পাপ মেয়ে, আর তার মায়ের কান্না। সে ধীরে ধীরে নিজের চাদরটা টেনে অর্ধেক মুখ ঢেকে নিল। তারপর শান্ত গলায় মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি ওর সামনে যান, আমি আছি। মহিলা এহসানের চোখে ভয়ঙ্কর প্রতিশোধের ছায়া দেখলেন, কিন্তু আজ আর ভয় পেলেন না, বরং ভরসা পেলেন। সে ধীরে ধীরে হাঁটতে লাগলেন, আর এহসান ঠিক তার পিছনেই। মহিলা থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন ছেলেটার সামনে। এক মুহূর্ত সে কিছু বুঝে উঠতে পারল না, তারপর তাচ্ছিল্যের হাসি ছড়িয়ে বলল, কি রে বুড়ি, তোর মেয়েকে যেমন মজা করে খেয়ে উপরে পাঠিয়েছি, তোকে কি এবার পাঠাবো? তারপর সে এহসানের দিকে তাকিয়ে চোখ সরু করে বলল, এই মুখ ঢাকা, তুই কার সঙ্গে এসেছিস রে? তোর কোন বাপকে নিয়ে এসেছিস? আমি তোদের। ব্যাস, এরপর আর কিছু বলতে পারল না সে। বিদ্যুৎ গতিতে এহসানের ডান হাত উঠে এলো, আর সমস্ত শক্তি দিয়ে সে ছেলেটার বাগালে এমন এক থাপ্পড় কষাল যে দাঁতগুলো রক্তের সঙ্গে ছিটকে পড়ল। আকাশে বাতাসে যেন মুহূর্তেই গর্জন ছড়িয়ে পড়ল। ছেলেটা ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারল না। একপাশে টলমল করে লুটিয়ে পড়ল মাটিতে, মুখ থেকে গোলগোল করে রক্ত ঝরছে। এহসান তখন ধীরে ধীরে তার চাদর সরিয়ে নিল, মুখের তীব্র রাগ ফুটে উঠল। ছেলেটার চোখ ছানাবড়া। এহসান তালুকদার। তার কণ্ঠে ভয়, আতঙ্ক, আর মৃত্যুর ছায়া নেমে এলো। সে জানত, তার কুকর্মের কথা এহসান শুনে ফেলেছে, আর তার মানে একটাই, মৃত্যু। সে ছটফট করে উঠে বসে, কোনোভাবে পালানোর চেষ্টা করে। কিন্তু, না, তা আর হয়ে ওঠে না। এহসান আগ্নেয়দৃষ্টিতে তেড়ে এসে তার বুক বরাবর একটা প্রচণ্ড লাথি বসাল। ছেলেটা আবার মাটিতে পড়ে গেল, এবার দম ফেলারও ক্ষমতা নেই। উগগো, আর আর পারছি না। সে অসহায়ের মতো ছটফট করছে। এহসানের চোখে একটুও দয়া নেই, বরং আগুনের শিখার মতো জ্বলছে সেগুলো। তুই একটা জানোয়ার, নারীর সম্মান নষ্ট করেছিস, একটা নিষ্পাপ মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস। এ কথা বলেই সে ঝাঁপিয়ে পড়ে ছেলেটার চুল মুঠো করে ধরে টেনে তুলল। ছেলেটার চিৎকারে বাজারের বাতাস কাঁপিয়ে উঠল। এহসান তাকে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগল, আর পেছনে ফিরে মহিলার দিকে তাকিয়ে বলল, মা, আপনি গাড়িতে উঠুন। আর প্রস্তুত হন, নিজের মেয়ের খুনির ভয়ঙ্কর মৃত্যুর সাক্ষী হওয়ার জন্য। মহিলা কোনো কথা বললেন না। চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে, তবে এই কান্না ব্যথার নয়, এই কান্না প্রতিশোধের। গাড়ির দরজা খুলে মহিলা উঠে বসেন। চোখের জল ফোঁটায় ফোঁটায় পড়ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। এহসানও উঠে বসে, তবে ওর এক হাতে শক্ত করে চেপে আছে সেই জানোয়ারের চুল। গাড়ি ছুটতে শুরু করল। ছেলেটার শরীর পুরো রাস্তার সঙ্গে লুটিয়ে গেল, বুক, মুখ, হাত পা ঘষটে যেতে থাকলো মাটির সাথে। আমায় মাফ করে দিন, আমি ভুল করেছি, মাফ করে দিন, প্লিজ। আমি আর কোনোদিন নারীর অসম্মান করব না।
আল্লাহর দোহাই, মাফ করে দিন। ছেলেটা একটার পর একটা চিৎকার করছে, গলায় আর্তনাদ। কিন্তু এহসানের কানে সে শব্দ পৌঁছায় না। তার চোখ বরফ শীতল, কঠিন। হাতের মুঠি আরো শক্ত হলো চুলের গোছার উপর। রাস্তার ছোট ছোট পাথর, কাকর ছেলেটার বুকের মাংসে ঢুকে যাচ্ছে, মুখ থেতলে যাচ্ছে। গ্রামের মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। তারা জানে, এহসান তালুকদার দোষ ছাড়া কাউকে শাস্তি দেয় না। ড্যাশ ড্যাশ ড্যাশ। তালুকদার বাড়ির বিশাল লোহার গেট খুলে গেল, গাড়ি ঢুকতেই সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে দেওয়া হলো। ছেলেটা তখন প্রায় আধমরা। শরীরের প্রতিটা হাড় বোধ হয় চূর্ণ হয়ে গেছে, মুখ, থুতনি থেতলে গেছে, বুকের মাংস কেটে রক্ত গোলগোল করে পড়ছে। তবুও সে নিস্তব্ধ হয়ে যায়নি। এখনো ফিসফিস করে বলছে, মাফ, মাফ করে দিন। বাড়ির সদর দরজার সামনে সব মহিলারা দাঁড়িয়ে। ওদের চোখেও আতঙ্ক। সবাই জানে, এহসান তালুকদার বিচার করবে। তবে কেমন বিচার, এই একটাই প্রশ্ন মনে। তবে তারা শুধু প্রার্থনা করছে, ইয়া আল্লাহ, যেন এহসান ওকে বেশি শাস্তি না দিয়ে সহজে মেরে ফেলে। কিন্তু মেহনুরের মনে সে চাওয়া নেই। সে চায়, এহসান তাকে ভয়ঙ্কর শাস্তি দিক। একটা সহজ মৃত্যু না, একটা ভয়ঙ্কর মৃত্যু। এটাই ধর্ষকের একমাত্র বিচার। এহসান গাড়ি থেকে নেমেই সজোরে লাথি মেরে ছেলেটাকে মাটিতে ফেলে দেয়। ছেলেটি ধূপ করে পড়ে যায়, যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। এহসান তখন চোখ রাঙিয়ে জয়নালকে উদ্দেশ্য করে বলে, আমার হাতে দে। সঙ্গে সঙ্গে জয়নাল গাড়ির পেছনে থেকে একটি চকচকে নতুন বাঁধানো কুড়াল বের করে এহসানের হাতে তুলে দেয়। তাজা ধাতব ফলার তীব্র ঝলকানিতে মুহূর্তেই কুড়ালের ধার বোঝা যায়। এহসান কুড়ালটি হাতে নিয়ে একবার তাকায় ফলার দিকে, তারপর শক্ত করে তার মুঠোয় চেপে ধরে। এরপর ধীরে ধীরে এগিয়ে আসে মাটিতে আধমরা অবস্থায় পড়ে থাকা ছেলেটির দিকে। এহসানের হাতে কুড়াল দেখে ছেলেটির গলা দিয়ে আতঙ্কে ফেটে আসে এক করুণ আর্তনাদ। ছেড়ে দিন আমায়, মারবেন না, দয়া করুন। এহসান দাঁতে দাঁত চেপে গর্জন করে ওঠে। নারীরা হয় মায়ের জাত, নারীরা হয় মমতাময়ী। তাদের সম্মান দিতে হয়, তাদের ভালোবাসতে হয়। তারা আল্লাহর এক অশেষ রহমত। একটু থেমে আরো গভীর ক্ষোভ নিয়ে বলে, আর তুই কি করেছিস? এক নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে অন্য এক নিষ্পাপ নারীর সম্মান হানি করেছিস। তাকে মেরে ফেলেছিস। তোর বাঁচার কোনো অধিকার নেই এই দুনিয়ায়। তুই একটা ধর্ষক। আর ধর্ষকের একটাই প্রাপ্য, সেটা হলো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মরণ। তাই তুই মরবি, আমার হাতে মরবি। তোদের জন্য আমার মা বোন আজও স্বাধীন নয়। তুই মরবি আমার হাতে, তুই মরবি। এ বলেই এহসান কুড়ালটি তুলে নেয়, এবং পরক্ষণেই সজোরে আঘাত করে ছেলেটির পুরুষাঙ্গ বরাবর। মুহূর্তেই ছেলেটির মুখ থেকে বীভৎস আর্তনাদ বেরিয়ে আসে। এক ভয়াবহ, রক্তাক্ত মৃত্যুতে সে ছটফট করতে করতে প্রাণ হারায়। কিন্তু তাতেও এহসান থামে না। তার চোখে প্রতিশোধের আগুন আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। সে ছেলেটির নিথর লাশের দুই হাত এক এক করে কেটে ফেলে, তারপর পাগলের মতো তার বুকে, পেটে একের পর এক কূপ দিতে থাকে। চারপাশে রক্ত ছড়িয়ে পড়ে, মাটির রং লাল হয়ে যায়। কিন্তু এতে এহসানের কিছু যায় আসে না, সে তার ক্ষোভ মেটাতে ব্যস্ত। তার মাথায় একটাই কথা আন্ডারস্কোর, ধর্ষকের কোনো স্থান নেই দুনিয়ায়। এক সময়, ধারাবাহিক আঘাতে ছেলেটির শরীরের মাংস ছিঁড়ে কলিজা বেরিয়ে আসে। স্পষ্ট দেখা যায় সেই ধুকপুক করতে থাকা কালচে লাল কলিজা। এহসান গভীর দৃষ্টিতে সেই কলিজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর নিঃশ্বাস ফেলতে ফেলতে হাতে থাকা কুড়ালটি ফেলে দেয়। ধীরে ধীরে হাত বাড়িয়ে দাঁত ছেলেটির কলিজা খানা ছিঁড়ে টেনে বের করে আনে, নিজের হাতে তুলে নেয়। এক মুহূর্ত সে নিথর হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর সেই কলিজাটি মুঠোর মধ্যে নিয়ে এগিয়ে যায় এক মহিলার দিকে, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে চলেছেন। তিনি, সেই মা, যার নিষ্পাপ মেয়েটা এই দুশ্চরিত্র জানোয়ারের লালসার শিকার হয়েছিল। উনি এতটা ভয়ঙ্কর মৃত্যু দেখে, এতটা নির্মম শাস্তি দেখে আনন্দে কেঁদে ফেলছেন। এমন শাস্তি দেখে যেন উনার ভেতরের দহন কিছুটা প্রশমিত হয়েছে। এহসান মহিলার সামনে এসে সেই রক্তমাখা কলিজা উঁচিয়ে ধরে বলে, মা, দেখুন, তৃপ্তি নিয়ে দেখুন, আপনার মেয়ের খুনির কলিজা। দেখুন মা, আমি আমার এক বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। দেখুন মা, এই কলিজা ভালো করে দেখুন, নিজের মনকে শান্তি দিন। মহিলা কথা বলতে পারেন না। কান্নায় ভেঙে পড়ে এহসানের পায়ের ওপর পড়ে যান। এহসান বিস্মিত হয়। সে দ্রুত কলিজাটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে উনার সামনে। তখনই উনি থরথর কাঁপতে কাঁপতে বলে ওঠেন, তোমায় সালাম, বাবা। তুমি যা করেছ, তা আমার আপন ছেলেও করত না।
তুমি সত্যিকারের পুরুষ। তুমি এক সিংহ। তুমি ন্যায়ের সিংহ। ধন্য তোমার জননী। ধন্য যে ওনার গর্ভে তোমার মতো সিংহের জন্ম হয়েছে। আমি কৃতজ্ঞ, বাবা, কৃতজ্ঞ। কিন্তু কিভাবে প্রকাশ করব, খুঁজে পাচ্ছি না। এহসান গভীর দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে থাকে। তারপর ধীর গলায় বলে, পৃথিবীতে একজন নারী বাদে আমি সব নারীকে নিজের মা আর বোন মনে করি। একটু থেমে বলে, তাই সে ক্ষেত্রে আপনিও আমার মা, আর আপনার মেয়ে আমার বোন। আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, এতে আপনি আমার প্রতি কেন কৃতজ্ঞ থাকবেন? বরং আমি আপনার প্রতি কৃতজ্ঞ, যে আপনি আমার বোনের খুনিকে আমার সামনে এনে দাঁড় করিয়েছেন। এই কথা শুনে সেই মা আবারও কেঁদে ওঠেন। ঘৃণায়, আনন্দে, বেদনায়, সব অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যায়। এহসান দৃঢ় গলায় বলে, যে পুলিশ আপনাদের কেস নেয়নি, তার নামটা বলে যান শুধু, মা। দেখবেন কি অবস্থা করি আমি ওইদের। মহিলা নিজের চোখ মুছে সোজা তাকিয়ে বললেন, উনার নাম হামিন আহমেদ, বাবা। তুমি ওরেও ছাড়িও না। এহসান গভীর শ্বাস নিল, যেন নিজের ভেতরের আগুনকে আরো প্রশমিত করছে প্রতিশোধের প্রতিগায়। তারপর কঠিন কণ্ঠে বলল, চিন্তা করবেন না, ওরে এই দুনিয়ায় আমি আর টিকতে দিব না, ইনশাআল্লাহ। আপনি বাড়ি যান, আর আপনার ছোট মেয়েকে, আমার আরেক বোনকে, বলুন, নিশ্চিন্তে থাকতে। আজকের পর থেকে এই গ্রামে এমন কোনো জঘন্য কাজ হবে না, ইনশাআল্লাহ। এই বলে এহসান উঠে দাঁড়ালো। চারপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নিজের লোকদের দিকে তাকালো এক নজর রাগ নিয়ে, যারা ভয় আর অপরাধবোধে কুঁকড়ে গেছে। কঠোর দৃষ্টিতে সবাইকে এক পলক দেখে নিয়ে সে গর্জে উঠে বলল, তোমাদের কি আমি তারা চিহ্ন তারা চিহ্ন ফালাইতে রাখছি নিজের আওতায়? যে একটা মেয়ে এই গ্রামে ধর্ষিত হলো, আর তোমরা কিছুই জানতে পারলে না? একদিন বলেছিলাম না, যদি কোনো বখাটে ছেলেকে গ্রামে দেখো, তবে হাত পা ভেঙে দেবে? আজ তোমাদের কারণেই এই দিনটা দেখতে হচ্ছে। ফের থেমে নিজেকে সামলিয়ে বলে, এরপর থেকে দিনে 4 জন, রাতে 4 জন, সবাই মিলে পুরো গ্রাম পাহারা দেবে। যেন আমার কোনো মা বোনের ইজ্জত আর কখনো হরণ না হয়। মনে থাকবে? সবাই একসাথে মাথা নিচু করে সম্মতির ইঙ্গিত দিল। এহসান এবার গেটের দিকে এগিয়ে গেল, কারণ তাদের বাড়ির সামনে মাঠের মধ্যে সেখানে অপেক্ষা করছে গ্রামের বহু মানুষ। রক্তমাখা শরীরে এহসান যখন গেট পেরিয়ে সামনে গিয়ে দাঁড়ালো, তখন সবাই পথ ছেড়ে দিল, যেন সে এক যুদ্ধজয়ী যোদ্ধা। তার পিছনে তার লোকজন, আর সেই অসহায় মা, যিনি এবার বিজয়ের হাসি নিয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। এহসান রক্তমাখা শরীরে ধীরে ধীরে মাঠের মাঝখানে গিয়ে দাঁড়ায়। মুহূর্তেই পুরো গ্রামের মানুষ ভয় আর বিস্ময় একপাশে সরে গিয়ে গোল হয়ে দাঁড়ায়। সবার চোখে আতঙ্ক, কৌতূহল, আর এক ধরনের সম্মান। রক্তের দাগে ভেজা জামার দিকে একবার তাকিয়ে এহসান মুখ তুলে চাইল। গভীর, তীক্ষ্ণ দৃষ্টিতে সে গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলল, এটা কোনো ভালো মানুষের রক্ত নয়। এটা এক জানোয়ারের রক্ত, এক ধর্ষকের রক্ত। তার কণ্ঠের কঠোরতায় বাতাস কাঁপল। পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর গ্রামবাসীরা নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করল। ওহ, এর জন্য মেরেছে। হ্যাঁ, ভালো করেছে। এখন মা বোনেরা অন্তত নিরাপদ থাকবে। এহসান এবার গর্জে উঠল। তার কণ্ঠে দৃঢ় প্রতিজ্ঞার গলায় বলে, খবরদার, এরপর থেকে যদি দেখি, এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে কেউ আমার কোনো মা বোনের অসম্মান করছে, তাহলে এক খোদার কসম, আমি এহসান তার কলিজা টেনে ছিঁড়ে আনতেও দুবার ভাবব না। তাই, গ্রামের যুবক ভাইরা সাবধান। তারপর একটু থেমে আবার বলল, আর শোনো, যদি এই গ্রামে কখনো কোনো মেয়ে বিপদে পড়ে, কেউ তাকে উত্ত্যক্ত করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো। একা না পারলে অন্যদের ডাকো। আর যদি কারো সাহস না থাকে, তাহলে সরাসরি আমার কাছে আসবে। তালুকদার বাড়ির দরজা সবসময় খোলা আছে তোমাদের জন্য। আজকের পর থেকে এই গ্রামে নারীর অসম্মান যেন আর কখনো না হয়। সে হাত উঁচিয়ে বলল, নারীরা আল্লাহর রহমত। তাদের সম্মান দিতে না পারলে মানুষ হওয়া বৃথা। তাই সম্মান দিতে শিখ নারীকে। এবার পুরো গ্রাম যেন একসঙ্গে গর্জে উঠল। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আজ থেকে এই গ্রামে কখনোই নারীর অসম্মান হতে দেব না। এহসান আবার বলল, আমার যুবক ভাইয়েরা, আমাদের বোনদের রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই চোখ কান সজাগ রাখো। অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়ো। গ্রামের যুবকেরা একসঙ্গে চিৎকার করে উঠল, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এহসান নিজের চাদর ঠিক করে যখন বাড়ির দিকে পা বাড়ায়, তখনই ভিড়ের মাঝখান থেকে একটি মেয়ে এগিয়ে আসে। কলেজের পোশাকে মেয়েটি, গলায় গভীর যন্ত্রণা নিয়ে বলে,
আপনি আমার বিচার করবেন। তার কণ্ঠের দৃঢ়তায় এহসান থমকে দাঁড়ায়। সাথে সাথে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। এহসান ধীরে ধীরে পিছনে ফিরে মেয়েটির দিকে তাকায়। গভীর দৃষ্টিতে তার দিকে চেয়ে বলে, কি বিচার, বোন, বলো তুমি। মেয়েটি মাঠের চারদিকে একবার চোখ বুলিয়ে নেয়। চারপাশের হাজারো চোখ তার দিকে তাকিয়ে, কিন্তু আজ সে ভয় পাবে না। আজ সে বাঁচবে, অথবা মরে যাবে, কিন্তু আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে হাত তোলে। শাহাদাত আঙুল লক্ষ্য করে ইশারা করে এক যুবকের দিকে। তারপর এক মুহূর্ত চুপ থেকে হঠাৎ ডুকরে কেঁদে ওঠে। কাপা গলায় বলে, এই যে, এই আমার চাচাতো ভাই শিহাব। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি চাচার বাড়িতে থাকি। আর প্রতি রাতে এই নরপশু আমার ঘরে এসে আমাকে ধর্ষণ করে। শুধু সেই নয়, নিজের বন্ধুদেরও নিয়ে আসে। আমার শরীর বিক্রি করে টাকা কামায়। আমার চাচা কিছু জানেন না, কিন্তু আমার চাচি, উনি তো নিজেই লোক এনে আমাকে ব্যবসার পণ্য বানিয়েছেন। মেয়েটির কণ্ঠস্বর পাথরের মতো শক্ত, চোখে জল নেই, কারণ সে এতদিনে কান্নার শক্তিও হারিয়ে ফেলেছে। তারপর সে চিৎকার করে উঠে, আপনি এর বিচার করবেন। আমি এই আশায় এত বড় সত্যিটা বললাম, যাতে আপনি এদের ভয়ঙ্কর মৃত্যু দেন। আপনি মারবেন এদের। গ্রামের লোকেরা স্তব্ধ। কেউ কল্পনাও করতে পারেনি এত বড় সত্যি এতদিন গোপন ছিল। এদিকে মেয়েটি যখন শিহাবের দিকে আঙুল তোলে, তখনই ছেলেটি দৌড়ে পালাতে চেষ্টা করে। কিন্তু তার সে সুযোগ হয় না। মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে, তাকে ধরে ফেলে। তার চিৎকার শোনা যায়, কিন্তু কেউ করুণার দৃষ্টি দেয় না। তার চাচিকেও টেনে বের করে আনা হয়। এহসান এবার কঠিন গলায় বলে, তুমি বিচার পাবে, বোন। কঠিন বিচার, এমন বিচার, যা দেখে অন্যরা কেঁপে উঠবে। তারপর গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে, এই নোংরা মহিলাকে অর্ধেক গলা পর্যন্ত মাটিতে পুঁতে দাও। তারপর মহিলারা, শুধু তোমরাই, আমার নির্যাতিত বোন সহ, পাথর নিক্ষেপ করে তার জীবন শেষ করবে। এরপর শিহাবের দিকে তাকিয়ে বলে, আর পুরুষেরা, এটাকেও মাটিতে পুঁতে ফেলো। তারপর যতক্ষণ না সে মরে, ততক্ষণ পাথর মারো। এরপর লাশ বাজারের বড় গাছের সাথে ঝুলিয়ে দিও। যাতে আগামী 100 বছর এই গ্রামে আর কেউ এমন কাজ করার সাহস না পায়। তোমরা আছো বলে আমি আর এর বিচার নিজ হাতে নিলাম না। গ্রামের বুক কাঁপিয়ে মুহূর্তের মধ্যেই ঝাঁপিয়ে পড়ল উত্তেজিত জনতা। রাগে ফেটে পড়া চোখ, কণ্ঠে তীব্র ধ্বনি, তাদের থামানোর ক্ষমতা কারো নেই। এহসানের কথায় নয়, এটাই এই গ্রামের অলঙ্ঘনীয় নিয়ম। কোনো পুরুষ যদি কোনো নারীকে অসম্মান করে, তবে তার শাস্তি মৃত্যু। বড়দের কণ্ঠে এই কথার উচ্চারণ মানেই চূড়ান্ত আদেশ। বিচার চলতে দেরি হয় না, উন্মত্ত জনতা ফাঁসির দড়ি গাছের ডালে ঝুলিয়ে দেয়। বাতাস ভারী হয়ে ওঠে আতঙ্কে, পাখিরা যেন আর ডাকে না। আর যদি কোনো নারী পরকীয়ায় লিপ্ত হয়, তবে অর্ধেক মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ। এ এক ভয়ঙ্কর শাস্তি। পাষাণ হৃদয়ের মানুষরাও পাথর হাতে নিলে রক্তহীন হয়ে আসে। কিন্তু এই নিয়ম ভাঙার সাহস কার? আজও সেই নিষ্ঠুর বিচারের আয়োজন করা হয়েছে। ছেলে ও তার মা, দুজনকেই পাশাপাশি মাটিতে পুঁতে ফেলা হয়েছে। শুধু মাথা দুটো বেরিয়ে আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে কোনো মায়া নেই, শুধু কঠিন শাসনের প্রতিচ্ছবি। এহসান তাদের সামনে একটি চেয়ারে বসে। তার পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়ে, যার জীবন এতদিন নরকের আগুনে পড়েছে। ওদের সামনে রাখা হয় পাথর, বড়, ছোট, শক্ত কঙ্কর। এহসান মেয়েটির দিকে পাথর এগিয়ে দিয়ে বলে, নাও, তুমি শুরু করো। মেয়েটি কাপা হাতে একটি পাথর তুলে নেয়। প্রথম পাথরটি তার হাত থেকে একটু ধীরে পড়ে। কিন্তু এরপর আর সে থামে না। পাগলের মতো একের পর এক পাথর ছুঁড়তে থাকে। তার রাগ, তার ঘৃণা, তার সমস্ত যন্ত্রণা সে উগরে দেয় পাথরের আঘাতে। গ্রামের মহিলারাও যোগ দেয়। তারা পাথর ছুঁড়ে মাটির নিচে থাকা সেই নারীকে শাস্তি দেয়। এদিকে গ্রামের পুরুষেরা শিহাবকে পাথরের আঘাতে থেতলে দেয়। ওরা চিৎকার করতে থাকে, আমাদের ভুল হয়েছে, মাফ করে দিন। কিন্তু এহসান বজ্রকণ্ঠে গর্জে ওঠে, নারীর অসম্মান যে করবে, তার একটাই প্রাপ্য, যা হলো এমন ভয়ঙ্কর মৃত্যু। তোদের আরো কঠিন শাস্তি হওয়া উচিত ছিল। কিন্তু তাও তোদের দয়া করা হলো। তারপর মেয়েটির দিকে তাকিয়ে বলে, বোন, তুমি নিজের ক্ষোভ মেটাও। যত ইচ্ছে মারো, এ তোমার প্রতিশোধ। এহসান আর দাঁড়ায় না, সে ধীর পায়ে তালুকদার বাড়ির দিকে হাঁটতে থাকে। তার পেছনে তখনও পাথর পড়ার শব্দ, আর মাঝে মাঝে শোনা যায় একঝাঁক নারীর তৃপ্তির হাসি। শিহাব ও তার মা শেষবারের মতো চিৎকার করে ওঠে। তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়।
সদর দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল বাড়ির মহিলারা। কিন্তু কেউও খুব বেশি কষ্ট পাননি। বরং তাদের চোখে ছিল এক ধরনের প্রশান্তি, আজ এক পাপের অবসান হয়েছে। মেহনুরও এতক্ষণ চুপচাপ দেখছিল। কিন্তু যখন এহসান গেটের বাইরে চলে যায়, তখন সে ধীর পায়ে উপরের ঘরে উঠে আসে। আজ এহসানকে খুন করতে দেখে তার একটুও ভয় লাগেনি, একটুও কষ্ট হয়নি। কারণ সে ছিল একজন ধর্ষক, আর ধর্ষকের একটাই শাস্তি, ভয়ঙ্কর মৃত্যু। মেহনুর দ্রুত আলমারি খুলে এহসানের জন্য একটি লুঙ্গি, টাওয়াল, আর মিসওয়াক বের করে। দীর্ঘশ্বাস ফেলে হাতের কাপড়গুলো একবার দেখে নেয়, তারপর ধীর পায়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে, মাদ্রাসা থেকে ফিরে বাচ্চারা এখন নাস্তার জন্য টেবিলে বসছে। মেহনুর একটু এগিয়ে যেতেই সবাই একসঙ্গে সালাম দেয়। আসসালামু আলাইকুম, ছোট আম্মা। সে মৃদু হেসে জবাব দেয়। ওয়ালাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? সবাই একসঙ্গে বলে। আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন? মেহনুর মুচকি হেসে বলে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আল্লাহর রহমতে। তারপর নিজের হাতে থাকা লুঙ্গি আর টাওয়ালের দিকে একবার তাকিয়ে বাচ্চাদের উদ্দেশ্যে বলে। আচ্ছা, এগুলো কেউ একটু কষ্ট করে পুকুর ঘাটে রেখে আসবে? ইমরান কৌতূহল নিয়ে বলে। কেন, ছোট আম্মা? মেহনুর কিছুটা বিব্রত হয়ে পড়ে। এখানে আমেনা বেগমও আছেন। সে চুপ করে গেলে আমেনা বেগম নিজেই বলে ওঠেন। হ্যাঁ হ্যাঁ, বলো তো কেন? মেহনুর লজ্জা গিলে নেয়। এরপর শান্ত কণ্ঠে বলে। তোমার ছোট আব্বা এখন গোসল করবেন। এর জন্য এগুলো রেখে আসো, নয়তো পরে এসে তারা দেবেন এগুলো দেওয়ার জন্য। এলিজা সাথে সাথেই বলে। ও আচ্ছা, তাহলে দাও, আমি রেখে আসছি। মেহনুর কাপড়গুলো এলিজার হাতে তুলে দেয়। এলিজা এগুলো নিয়ে পুকুর ঘাটের দিকে হাঁটতে শুরু করে। পুকুর ঘাটে পৌঁছে সে জয়নালকে দেখে বলে। জয়নাল চাচ্চু, ছোট আব্বার গোসলের সবকিছু আমি পুকুর ঘাটে রেখে এসেছি। ছোট আম্মা পাঠিয়েছেন। জয়নাল মাথা নাড়িয়ে বলে। আচ্ছা আম্মা, আমি জানিয়ে দেব। এলিজা বাড়ির ভেতরে ফিরে যায়। এদিকে এহসান ধীরে ধীরে গেট দিয়ে প্রবেশ করে। চোখ পড়তেই দেখে, জয়নাল মাটির ঘাস থেকে রক্ত পরিষ্কার করছে। এতক্ষণে লাশ নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। এহসান আদেশী কণ্ঠে বলে। জয়নাল, এদিকে আয়। এটা অন্য কেউ করে নেবে। জয়নাল হাতের ব্রাশ অন্য একজনের হাতে দিয়ে এহসানের দিকে এগিয়ে আসে। আর বলে। জি ভাইজান, বলুন। এহসান একটু থেমে বলে। হাসিবরে ফোন দিয়েছিস? জয়নাল মাথা নাড়িয়ে বলে। ও ভাইজান, হাসিব রফিকরে মাইরা তার কলিজা ছিঁড়িয়া লাশ এক জঙ্গলে জ্বালায় দিছে। এহসান মৃদু হেসে বলে। যাক, শান্তি পেলাম। তুই এক কাজ কর, তৈরি হ। আজ অফিসে সুইডেন থেকে কয়েকজন আসবে, তাদের সাথে বোর্ড মিটিং আছে। তো আমি আর তুই গিয়ে মিটিংটা সেরে আসি। আচ্ছা ভাইজান। এহসান তখন গম্ভীর গলায় বলে। বাইরে থেকে কাউকে ডেকে বল, আমায় গোসলের কাপড় দিতে। পুকুরেই ডুবিয়ে এই হারাম রক্ত পরিষ্কার করতে হবে। জয়নাল তখন উচ্ছ্বাস নিয়ে বলে। ভাইজান, আফনের কাপড় তো পুকুর পাড়ে আফনের বেগম পাঠাইছে। এহসান ভ্রু কুচকে বলে। আমার বেগম পাঠিয়েছে? জি ভাইজান, এলিজা আম্মায় আমারে কইছে। এহসান মৃদু হাসে। ধীরে ধীরে সামনে হাঁটতে থাকে। তার মনে একটা তৃপ্তির অনুভূতি কাজ করে, তার বেগম তার কথাটা অন্তত একবার হলেও ভাবল। এটাই অনেক। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। এদিকে মেহনুর বাচ্চাদের নাস্তা করিয়ে উপরের ঘরে চলে আসে। উদ্দেশ্য, সবকিছু গুছিয়ে ফেলা। আজকের সকাল ছিল রক্তাক্ত, কিন্তু তারপরেও এক ধরনের প্রশান্তি ছড়িয়ে আছে বাতাসে। বাড়ির উঠোনে রক্তের শেষ চিহ্নটাও মুছে ফেলা হবে। তারপর শুরু হবে আরেকটি দিন, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আর অপরাধীদের জন্য কোনো করুণা নেই। মেহনুর ঘরে ঢুকে দ্রুত ঘর গুছাতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই দরজা ঠেলে এহসান ভেতরে প্রবেশ করে, কিন্তু মেহনুর তা টের পায় না। কারণ এহসান সোফার কক্ষে দাঁড়িয়ে, আর মেহনুর ব্যস্ত বিছানার চাদর ঠিক করতে। পরিপাটি চাদর গোছাতে গোছাতেই হঠাৎ মেহনুর অনুভব করে, কেউ একজন ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। সে টের পেলেও মুখ তোলে না, কারণ সে জানে, তার চোখ খুব বেশি বেপরোয়া। যদি একবার এহসানের দিকে তাকায়, তো সে চোখ ফেরাতে পারবে না। তাই নিজের মনকে বোঝায়, সে কিছুই টের পায়নি, শুধু ব্যস্ততার অজুহাতে চোখ নামিয়ে চুপচাপ কাজ করতে থাকে। কিন্তু এহসান কি এত সহজে তাকে ছেড়ে দেবে? পর্দা সরিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসে, কাঁধে ঝুলে থাকা সাদা তোয়ালে থেকে এখনো ফোঁটা ফোঁটা পানি পড়ছে। পরনে স্বাভাবিক লুঙ্গি, চুলের ভেজা ভাঁজগুলো থেকে সৌরভ ছড়িয়ে রয়েছে।
একদম মেহনুরের পাশে দাঁড়িয়ে এহসান নিজের চুল মুছতে থাকে, আর সেই চুলের ভেজা পানি এসে পড়তে থাকে মেহনুরের কাঁধে। এহসানের শরীর থেকে ভেসে আসা সুগন্ধ এক প্রকার তীব্র ধাক্কা দেয় মেহনুরের মনে। তার হৃৎপিণ্ড দ্রুত লাফিয়ে ওঠে, হাতের কাজকে জানি এলোমেলো হয়ে যেতে চায়। পানি পড়ার অনুভূতিতে চমকে উঠে বিরক্তি নিয়ে মেহনুর মুখ তোলে বলে আন্ডারস্কোর। কি সমস্যা আপনার, এমন করছেন কেন? এহসান ম্লান হেসে নিজের কাঁধের তোয়ালেটা বিছানায় ছুঁড়ে দেয়। অতঃপর কোনো পূর্বসতর্কতা ছাড়াই হাত বাড়িয়ে মেহনুরের কোমর ঝাপটে ধরে নিজের বুকের সাথে শক্ত করে টেনে নেয়। মেহনুর হতভম্ব হয়ে যায়। সাধারণত এই মুহূর্তে তার প্রচণ্ড রাগ ঘৃণা হওয়ার কথা, কিন্তু কেন যেন রাগ হচ্ছে না। বরং এক ধরনের অদ্ভুত অনুভূতি মনের গহীনে ঢেউ তুলছে নিজ মনে। লজ্জায় শরীর কাঁপতে থাকে, মনে হয় যেন এই লজ্জায় সে মাটির সাথে মিশে যাবে। এহসান মেহনুরের চোখের গভীরে চেয়ে বলে, সমস্যার কথা আর কি বা বলবো জান, প্রথম সমস্যাটাই তো তুমি। মেহনুর বিস্ময় তাকিয়ে বলে, আমি? এহসান এক হাত দিয়ে মেহনুরের মাথার ওড়না আলতো করে সরাতে সরাতে ফিসফিসিয়ে বলে, হ্যাঁ, তুমি। কারণ আমি, এহসান, সব সামলাতে পারি। কিন্তু বিশ্বাস করো বেগম, তোমায় দেখার তৃষ্ণা না পারি আমি মেটাতে, আর না পারি সামলাতে। মেহনুর দ্রুত এহসানের হাত ঝাপটে ধরে। কি করছেন, ওড়না সরাচ্ছেন কেন? এহসান মৃদু হেসে তার হাত সরিয়ে দিয়ে ওড়নাটা সরিয়ে ফেলে। এরপর মৃদু স্বরে বলে, তোমার চুলে মুখ ডুবিয়ে দিব বলে। এ বলেই বিদ্যুৎ গতিতে মেহনুরের খোপা খুলে দেয়। মুহূর্তেই ঘন, দীর্ঘ, কালো চুল মেহনুরের পিঠে ছড়িয়ে পড়ে। এহসান তার বাহুতে মেহনুরকে শক্ত করে ধরে পিছন ফিরিয়ে নেয়, আর নিজে পিছন থেকে জড়িয়ে ধরে তার গালে নিজের থুতনি রাখে। মেহনুরের পুরো শরীর কেঁপে ওঠে। মনে হচ্ছে, তার প্রাণটাই বুঝি বেরিয়ে যাবে। এহসান সেই কাঁপুনি টের পেয়ে মুচকি হেসে ফিসফিসিয়ে বলে, জান, তুমি যদি এভাবে আমার এতটুকু স্পর্শে কাঁপতে থাকো, তাহলে আমি বাচ্চার বাপ হব কবে? মেহনুরের লজ্জায় শ্বাস বন্ধ হয়ে আসতে চায়। সে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে সামলাতে চেষ্টা করে, তারপর অস্পষ্ট কণ্ঠে বলে, ছাড়ুন, অসভ্য, ছাড়ুন বলছি। এহসান মেহনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হেসে বলে, বউয়ের সাথে অসভ্যতা না করে কি পাড়ার লোকের সাথে করব আমি অসভ্যতামি, আমার বোকা নারী? মেহনুর এহসানের নিজের কোমরে পেঁচিয়ে শক্ত করে বাঁধা দুই হাত খামচে ধরে বলে, ছাড়ুন বলছি। কিন্তু এরপর আর কিছু বলার সুযোগ সে পায় না। কারণ পরম মুহূর্তেই এহসান নিজের উষ্ণ ঠোঁট ডুবিয়ে দেয় মেহনুরের গাড়ে। মেহনুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। এহসানের খোঁচা খোঁচা দাড়ি তার গাড়ে বিঁধছে তীক্ষ্ণ সূচের মতো। এহসান ধীরে ধীরে মুখ তুলে নিয়ে মেহনুরের চুলের মধ্যে মুখ গুজে দেয়। গভীর নিঃশ্বাস নেয়, যেন সেই চুলের সুগন্ধ তার সমস্ত অস্তিত্বে ছড়িয়ে দিতে চায়। তারপর মৃদু, তীব্র আবেগ মেশানো গলায় ফিসফিসিয়ে বলে, তোমার এই চুলের ঘ্রাণ পাগল করে দেয় আমায়। তীব্র থেকে তীব্রতর হয়ে উঠে তোমার প্রতি থাকা আমার ভালোবাসার অনুভূতি। মেহনুর পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। কিছু বলতেও পারছে না, নড়াচড়াও করতে পারছে না। যেন সময় থেমে গেছে। এহসান নিজের মুখ মেহনুরের গলার দিকে এগিয়ে নিয়ে আসে, আর মেহনুরের গাল আর গলায় নিজের নাক ঠেকিয়ে নেয়। এতে মেহনুর বিদ্যুৎ আঘাত পাওয়ার মতো কেঁপে ওঠে। এহসান মেহনুরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভীষণ ভালোবাসি তোমায়, আমি ভীষণ। আমার স্নিগ্ধ ফুল, ভীষণ ভালোবাসি। মেহনুর মুখ খোলে, তবে তাচ্ছিল্যের সাথে বলে, জোর করে যা ভালোবাসার, তা বেশে নিন। এই দুদিনের দুনিয়ায় আখিরাত তো আর পারবেন না আমায় জোর করে নিজের করে রেখে নিতে। এহসান মৃদু হেসে নিজেকে সামলিয়ে বলে, ওহে, আমার বোকা নারী, তোমায় আমি দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই। চিরন্তন নয়, তোমায় আমি নিজের করে, চিরস্থায়ী চাই। মেহনুর তাচ্ছিল্য করে বলে, দুনিয়ায় নিজের জোর খাটিয়ে পেয়ে গেছেন আমায়, কিন্তু আখিরাতে তো আর জোর কাটাতে পারবেন না, এহসান তালুকদার। এহসান তার গাল থেকে মুখ সরিয়ে নিজের মুখ মেহনুরের গাড়ে বুজে দিয়ে বলে, তোমায় আমি দুনিয়ায় নিজের জোর খাটিয়ে নয়, আল্লাহর কাছে ভিক্ষে চেয়ে নিয়েছি। জোর একমাত্র আল্লাহর কাছে আছে, আর কারো নয়। আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, বলেই আমি এহসান তোমায় নিজের করে পেয়েছি। তাই আখিরাতেও না হয় আমি আমার মাবুদের কাছে তোমায় ভিক্ষে চেয়ে নিব। মেহনুর স্তব্ধ হয়ে যায়, কিছু বলতে পারে না। এমন কথার ওর আর কি বা দিবে? এহসান তাকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর নিজের ঠোঁট মেহনুরের কপালে স্পর্শ করাই, আর তার মুখশ্রীর প্রতি এক প্রেমময় অনুভব করিয়ে দেয়।
মেহনুর বারবার কেঁপে ওঠে, তবে তার কিছু বলার উপায় নেই। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, সে একটু হলেও অনুভব করে এহসান তাকে ভীষণ ভালোবাসে। এহসান মেহনুরকে নিজের বক্ষে আঁকড়ে ধরে নেয়, তারপর তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, হয়তো তুমি আমায় ভীষণ ঘৃণা কর, ভীষণ। তবে এতেও আমার শান্তি, কারণ আমার শুধু তোমায় লাগবে। এবার তুমি আমায় ভালোবাসো অথবা ঘৃণা কর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমায় চাই, শুধু তোমায়। শান্তি বাঁচার জন্য হলেও তোমায় চাই। এহসান এরপর মেহনুরকে ছেড়ে দেয়, কারণ তাকে অফিসে যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। মেহনুর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এহসান বলে, আমার জন্য খাবার নিয়ে এসো, আমি বের হব। আর আমার স্যুটকোট এসব বের করে দিয়ে যাও। মেহনুর তোত্তারামি করে বলে, আপনার স্যুট আমি কেন বের করব? আপনার কাজ আমি কেন করব? এহসান ধমক দিয়ে বলে, বউ হস, তুই আমার। আমার কাজ তুই করবি না তো পাড়ার লোক করবে? বেয়াদব নারী, একটু আদবে এলি না। ব্যাস মেহনুরের মনটা বিষাদ হয়ে ওঠে। এহসান কেন ধমক দিল তাও কিছুটা সাহস নিয়ে বলে, আমি করব, আপনার সব কথা শুনব, তবে আমায়। এহসান বুঝে যায় মেহনুর কি বলতে চায়, তাই ধমক দিয়ে বলে, খবরদার, এখন যদি বলিস হাসপাতালে নিয়ে যেতে, তো তোর একদিন কি? আর আমার যতদিন লাগে, ততদিনে। এহসানের এমন ধমক শুনে মেহনুরের মুখে অন্ধকার নেমে আসে, আর নিচু গলায় বলে, একটা বার নিয়ে যান না। আমি সত্যি বলছি, আপনার সাথে যাব। আর আপনি যেন আমাকে নিয়ে যেতে দেন। এহসান তাচ্ছিল্য করে বলে, হ্যাঁ, নিয়ে যাব তোমায় আমি। আর গিয়ে আমার থেকে চলে যাওয়ার দান্দা করবে তুমি। এসব হবে না, আমার বাচ্চার মা। যাও, তাড়াতাড়ি কাপড়চোপড় বের করে, গিয়ে আমার স্যুটগুলো বের করে দাও। মেহনুরের ভীষণ রাগ হয়, তাই দাঁত চেপে বলে, দেখবেন, দেখে নিয়েন আপনি। আমায় ভালোবাসেন না, বলেছেন তো ভালোবাসেন। এটা যদি সত্যি হয়, তবে দেখে নিয়েন একদিন আমিও আমার আব্বার মতো আধমরা হয়ে হাসপাতালে পড়ে থাকব, আর আপনি আমায় দেখতে ছটফট করবেন, কিন্তু আফসোস, পারবেন না দেখতে, যেমন আমায় দিচ্ছেন না দেখার সুযোগ। মেহনুরের এমন কথা মুখ থেকে বের করতে দেরি হয়, তবে টাস করে এহসান তার গালে থাপ্পড় বসিয়ে দিতে দেরি করেনি। এহসানের থাপ্পড় খেয়ে মেহনুরের পৃথিবী যেন ঘুরতে থাকে। মনে হয়, ঘরের দেয়ালগুলো ধসে পড়বে এবং মেহনুর পড়ে যাবে। ঠিক তখনই, এহসান তার বাহু চেপে ধরে, দাঁত চেপে বলে, খারাপের বাচ্চা, যদি এমন কথা আর মুখ দিয়ে বের করেছিস, তো আমি তোকে নিজে আধমরা করে দেব। সাহস হয় কি করে, তোর এত বড় কথা বলার? জিভ কেটে ফেলবো। আর যদি এমন বাণী আমি শুনি। মেহনুর নিজেকে সামলাতে চেষ্টা করে, কিন্তু তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সে টিপে চোখের পানি মুছে বলে, একটা কথার জন্য মারলেন? এহসান মেহনুরের থুতনি আলতো করে ধরে, গম্ভীরভাবে বলে, হ্যাঁ, মারলাম। তোর অভ্যাসে তুই মার খেয়েছিস, আমার কিছু করার নেই। যা, গিয়ে খাবার নিয়ে আয়, আমার জন্য। এ বলে, এহসান মেহনুরকে ছেড়ে না দিয়ে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় মেহনুরের সেই গালে, যে গালে সে থাপ্পড় মেরেছিল। বারবার কয়েকবার গভীরভাবে নিজের ঠোঁট ছুঁয়ে এহসান মেহনুরের গালকে স্পর্শ করে। তারপর মেহনুরকে ছেড়ে দিয়ে বলে, খাবার নিয়ে আয়। মেহনুর আর এক মুহূর্ত দেরি করে না। বিলাইয়ের মতো চোখের জল চুপি চুপি মুছে ঘর থেকে বেরিয়ে যায়, উদ্দেশ্য এহসানের জন্য খাবার নিয়ে আসা। এহসান মেহনুর চলে যাওয়ার পর দীর্ঘ শ্বাস ফেলে বলে, তোমায় যে কি করে সামলাই, একমাত্র আল্লাহই জানেন। এই বলে সে কাপড় রাখার কক্ষে প্রবেশ করে, উদ্দেশ্য অফিসে যাওয়ার প্রস্তুতি নেওয়া। মেহনুর কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। কক্ষে এসে দেখে এহসান বেরিয়ে আসছে কাপড় রাখার কক্ষে থেকে। মেহনুর এক নজর তাকায় এহসানের পানে, যার পরনে আজ সবসময় এর মতো পাঞ্জাবি পায়জামা নয়, বরং তার পরনে একটি কালো রঙের স্যুট, সাদা শার্ট, আর সাথে ম্যাচিং কালো টাই। তার স্যুটের কাঁধে ম্যানফিট ডিজাইনে কাটানো, পুরোপুরি পালিশ করা লেদার জুতো এবং হাতের তালুতে একটি সিলভার ওয়াচও রয়েছে। তার উপরে একটি কালো স্যুট কোট, যা নিখুঁতভাবে পরা। তার স্যুটের পকেটে একটি ছোট লাল সিল্কের হ্যান্ডকারচিফ সাবধানে রাখা। মেহনুর নিজের চোখকে সামলিয়ে নেয়, নয়তো এই এহসান তালুকদারের ভয়ঙ্কর সৌন্দর্যকে দেখে না আবার নিজের চোখই নষ্ট করে নেয়। দীর্ঘ শ্বাস ফেলে সোফার সামনে রাখা টেবিলে খাবার রেখে এহসানকে উদ্দেশ্য করে বলে, এই নিন, খেয়ে নিন। এ বলে মেহনুর বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। এহসান মেহনুরের দিকে তাকিয়ে এগিয়ে আসতে আসতে বলে, এখানে দাঁড়া। মেহনুর থমকে দাঁড়িয়ে বলে,
কি হয়েছে? এহসান তার সামনে এসে দাঁড়ায়, আর মেহনুরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এহসান সোফায় গিয়ে বসে। মেহনুর কাছে যাওয়ার সাথে সাথে তার শরীরে সেই মারাত্মক ঘ্রাণ মেহনুরের নাকে এসে লাগে। মেহনুর চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য সেই ঘ্রাণ অনুভব করতে থাকে। এক মুহূর্ত, দু মুহূর্ত, এরপর এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলল, আজ থেকে একমাত্র আমি যখন টেবিলে বসে খাবো, তখনই নিজ হাতে খাবো, আর যদি নিজ ঘরে বসে খাই, তোকে খাইয়ে দিতে হবে। তাই এখন বেয়াদবি না করে একজন ভালো বেগমের মতো স্বামীর সেবা কর। মেহনুরের গায়ে ফোস্কা পড়ে যায় এক প্রকার এহসানের এমন নবাবী আবদার শুনে, তাই দাঁত চেপে বলে, আমি পারবো না খাইয়ে দিতে। এহসান ওর এমন করা কথা শুনে ধমকের সুরে বলে, আর একটা তোত্তারা কথা বললে, এখন খাবার না খেয়ে তোকে খেয়ে নিব কাঁচা কাঁচা। বেয়াদ্দুব বান্দি, খাবার মুখ তুলে দে। মেহনুর কটমট করে তাকিয়ে ওর পানে খাবারের প্লেট হাতে তুলে নেয়। তার হাতে চুরি বারবার কাচের প্লেটের সাথে ধাক্কা খাচ্ছে, যা থেকে হালকা শব্দ হচ্ছে। এহসান চোখ বন্ধ করে সেই শব্দ উপভোগ করে। আজ তার বেগমকে নিজের বেগম মনে হচ্ছে। মেহনুর একটু টুকরো রুটি তরকারির সাথে মিশিয়ে এহসানের দিকে বাড়ালে, এহসান মুখ খুলে তা নিজের মুখে তুলে নেয়। মেহনুর বিরক্তি নিয়ে বলে, দয়া করে তাড়াতাড়ি গিলে নিন। আপনার মতো আমার রসে রঙ্গে দিন যাচ্ছে না যে, আপনায় সারাদিন শুধু খাওয়াতেই কাটিয়ে দেব। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে, তোর এই বেয়াদবি নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। পরে আবার তোর মতো বেয়াদব না হয়ে যায়, আমার বাচ্চা কাচ্চাগুলোও ভীষণ চিন্তায় ভুগছি আমি। ভীষণ। মেহনুর দাঁত চেপে বলে, কথায় কথায় বাচ্চা বাচ্চা করেন কেন? আর আপনি বাচ্চা পেলেন কোথা থেকে? কাল ভাইজানদেরও মিথ্যা বললেন কেন? এত খারাপ কেন আপনি? এহসান মৃদু হেসে বলে, আজ না কাল তুই তো আমার বাচ্চার মা হবেই, তাই আগেই চিন্তা মাথায় নিয়ে নিলাম। এখন তো আমায় খারাপ বল, আর ভালো। মেহনুর রেগে ফুঁসে উঠে বলে, এমন স্বপ্ন কখনো বাস্তব হবে না, এহসান তালুকদার। আপনি সারা জীবন নির্বংশ থাকবেন। নির্বংশ? যদি আমায় নিজের বাচ্চার মা বানাতে চান তো? এহসান মৃদু হেসে বলে, প্লাস চুপ থাক, বেয়াদ্দুব বান্দি। দেখে নিস, তুইই হবে আমার বাচ্চার জন্মদাত্রী জননী। মেহনুর এহসানের মুখে খাবার পুরে দিয়ে বলে, এই অসভ্য, জবান দিয়ে দয়া করে আর কোনো বাণী বের করবেন না, দয়া করে মাফ করুন। নাউজুবিল্লাহ মাবুদ, তুমি আশ্রয় দাও আমায়। এহসান হাসতে হাসতে বলে, আচ্ছা, আর কিছু বলবো না। রাতে এসে বলবো। এখন যাওয়ার সময় হয়ে এসেছে, পানি খাইয়ে দে। মেহনুর বিরক্তি নিয়ে বলে, হাতে কি গজব পড়েছে যে পানিও আমার খাইয়ে দিতে হবে? এহসান ভেবেচিন্তে বলে, হ্যাঁ, দিতে হবে। আর গজব আমার হাতে না পড়লেও তোর জবানে একদিন পড়বে, এই যে কথাবার্তা বলিস, এই জবান দিয়ে। মেহনুর এহসানের দিকে পানির গ্লাস এগিয়ে দেয়, ওর ঠোঁটে গ্লাস ঠেকিয়ে দেয়। এহসান নিজ হাতে পানির গ্লাস তুলে নিয়ে বিসমিল্লাহ বলে 3 বারে পানি খেয়ে নেয়। পানির গ্লাস টেবিলে রাখতেই মেহনুর নিজের হাতে প্লেট টেবিলের উপর রেখে বা হাত দিয়ে নিজের ওড়না দিয়ে এহসানের মুখ মুছে দেয়। কারণ সে জানে এখন যদি সে ওর মুখ না মুছে দেয়, তো সে ঠিকই কয়েকটা অসভ্য কথা বলে মুখে মুছিয়ে নিবে এহসান। মেহনুর দীর্ঘ শ্বাস ফেলে বলে, এবার দয়া করে যেদিকে যাওয়ার সেদিকে চলে যান। আপনার যন্ত্রণা আমি আর নিতে পারছি না। কিন্তু এহসান যায় না, উল্টো বসে থেকে তাকে আদেশ করে, এই প্লেটে যে অবশিষ্ট খাবার রয়েছে তা চুপচাপ খেয়ে নে। মেহনুর অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলে, কেন আমি এখন খাবো? কেন আর আপনার এটা খাবো? এহসান হালকা এগিয়ে এসে মেহনুরের কাঁধে নিজের হাত রাখে। আমি জানি মহারানী, আপনি সকাল থেকে কিছু খাননি, তাই চুপচাপ খেয়ে নিন। আর স্বামীর একটু খেলে ভালোবাসা বাড়ে, তাই তাড়াতাড়ি খেয়ে নিন, নয়তো আমি আমার মতো চেষ্টা করব। মেহনুর আর কিছু না বলে এক পলক দাঁত চেপে এহসানের পানে তাকিয়ে তারপর আবার সোফায় বসে নিজের মুখে খাবার নিয়ে নেয়। এহসান মেহনুরের পাশে বসে থাকে যতক্ষণ না সে খাবার খায়। মেহনুর খিদে পেয়েছে, কিন্তু কেন জানি কিছু খেতে ইচ্ছে হয় না। মনে অশান্তি থাকলে শান্তিতে খাওয়া যায় না, মেহনুর জানে। অনেক কষ্টে কয়েক টুকরো রুটি গিলে তারপর পানি খেয়ে নেয়। এহসান দেখে, এত কম খেলে হবে? তুমি যদি এত কম খাও, তাহলে তুমি চলবে কি করে? আর আমার বাচ্চা চলবে কি করে? মেহনুর কান পচে যাচ্ছে এহসানের কথা শুনতে শুনতে, কিন্তু তাও সে কিছু বলে না। জানে, যদি কিছু বলে এহসান আবার তোত্তারামি শুরু করবে। তাই চুপচাপ উঠে যায়। মেহনুর উঠে দাঁড়াতেই এহসানও উঠে দাঁড়ায়।
মেহনুর যখন চলে যাবে তখনই এহসান তার হাত দিয়ে মেহনুরের বাহু পিছন থেকে ধরে ওকে আটকে নেয়। মেহনুর বিস্ময় ঘাড় ঘুরিয়ে তাকায় ওর পানে। তখনই এহসান ওর গালে আলতো হাতে হাত স্পর্শ করে, তারপর নিজের মুখ মেহনুরের দিকে এগিয়ে নিয়ে ওর কপালে নিজের ঠোঁট ছোঁয়ায় গভীরভাবে কয়েকবার। এরপর কপাল থেকে মুখ তুলে মেহনুরের চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে ওর গালে হাত রেখে নিজের বৃদ্ধ আঙুল দিয়ে স্পর্শ করতে করতে বলে, যেমন শান্ত আছো তেমনই থেকো। আমি আসার আগ অবধি কোনো চালাকি করিও না, বেগম। যদি এমন কিছু করো তবে বুঝতেই পারছো এর ফল কতটা ভয়ঙ্কর হবে। মেহনুর কিছু বলে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে। এই পুরুষের জন্যই আজ তার বাবা চাচারা হাসপাতালে পড়ে আছে, আব্বা আধমরা। অথচ সে এই পাপিষ্ঠ পুরুষের অধীনে দাঁড়িয়ে আছে। এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে রেখেছে, আজ আর ঘৃণা লাগছে না, তবে ভালোও লাগছে না। সব কিছু যেন গলিয়ে যাচ্ছে, নিজের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছে না। মেহনুরে এহসানের দিকে অপলকভাবে তাকিয়ে এসব ভাবনায় ডুবে থাকে। এহসান তার নারীর চোখের এই দৃষ্টি আজ আবার দেখতে পায়, যা সে সেদিন ছাদে পেয়েছিল, আজও আবার পেয়ে গেল, ভয়ঙ্কর সুন্দর তার নারীর এই দৃষ্টি। এহসান মেহনুরের চোখের দিকে তাকিয়ে নেশাগ্রস্ত গলায় বলে, আমার পাপিষ্ঠ অন্তর অবধি ঝলসে দিয়েছে তোমার এই আখি জোড়া। মেহনুর এহসানের কথায় নিজ ভাবনায় ডুবে থাকে, পরে থতমত খেয়ে বলে, ছাড়, না না, নিচে যেতে হবে। এহসান মুচকি হেসে মেহনুরকে ছেড়ে দেয়, তারপর দুজনে হাঁটা ধরে নিচের দিকে। নিচে এসে মেহনুর কোনো দিকে না তাকিয়ে রান্নাঘরে চলে যায়, আর এহসান এনিশা বেগমের থেকে বিদায় নিয়ে জয়নালকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। রাত 10টা জবা জবা। মেহনুর বেকনিতে রাখা একটি সোফায় বসে আছে ঠান্ডার মধ্যে, তবে তার গায়ে এহসানের একখানা চাদর জড়ানো, যে চাদর মেখে আছে তার পাপিষ্ঠ পুরুষের শরীরে ঘ্রাণ। মেহনুরের হাতে তাসবি নিয়ে বসে বসে দুরুদ জিকির পড়ছে আর নিস্তব্ধ গেটের দিকে তাকিয়ে আছে এই আশায়, কবে যে এহসান বাড়ি আসবে, কারণ এনিশা বেগম তো ওকে দায়িত্ব দিয়েই দিয়েছেন যে এহসানের খাওয়া দাওয়া যা যা প্রয়োজন সব মেহনুরের দায়িত্ব। আর মেহনুর সে আর কি করবে, এসবি করছে, তাই তো যাকে ঘৃণা করে তার জন্য নিজের ঘুম হারাম করে বসে বসে অপেক্ষা করছে। আজ মনটা একটু হলেও শান্ত, কারণ বিকেল বেলা আমেনা বেগমের ফোন দিয়ে মেহরুবকে ফোন করেছিল, জানতে পেরেছে সবই ঠিক আছে। আল্লাহর হুকুমে তার আব্বা যেন একটু সুস্থ আছেন, চাচারাও আর বাড়ির সবাইও ঠিক আছেন। এসব ভাবতে ভাবতে গাড়ির শব্দ কানে আসে, স্পষ্ট দেখতে পায় তার পাপিষ্ঠ পুরুষ হাজির। তাই আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, তারপর গায়ের চাদর খানা সোফায় রেখে তাড়াতাড়ি পা চালায়। উদ্দেশ্য সদর দরজা খুলে দেওয়া, যেমন ভাবা তেমন কাজ, তাড়াতাড়ি নিচে চলে আসে এসে সদর দরজার দিকে হাত বাড়ায়। এদিকে এহসান, যে ইনা বাইরে থেকে দরজা খোলার জন্য পকেট থেকে চাবি বের করে দরজায় লাগাতে যাবে, তখনই হুট করে দরজা খুলে যায়। এহসান কিছুটা থমকে যায়, কারণ এটা তার সাথে প্রথমবার হলো। দরজার দিকে চোখ যেতেই তার মন প্রাণ অন্তর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, প্রশান্তি চলে আসে আপনা আপনি তার ভিতরে। অজান্তেই এক চিলতি হাসি ঠোঁটের কোণায় ফুটে ওঠে। তার নারী যে দাঁড়িয়ে আছে তার সামনে, তার স্নিগ্ধ ফুল দাঁড়িয়ে আছে, তবে আজও তাকে কবুতরের বাচ্চার মতো লাগছে, নামাজের হিজাব যে পরে আছে। এহসানকে এভাবে নিজের পানে তাকিয়ে দেখতে মেহনুর ওকে উদ্দেশ্য করে সালাম দেয়। আসসালামু আলাইকুম। সালাম দেওয়াটা তাদের সবারই অভ্যাস, কেউ বাড়িতে প্রবেশ করলে কাউকে সারাদিন দেখলে মেহনুরের সালাম দেওয়া নিজ ধ্যান ভেঙে এহসান মুচকি হেসে বলে, ওয়ালাইকুম সালাম ওয়া রহমতুল্লাহ। এ বলে এহসান বাড়িতে প্রবেশ করার দোয়া মনে মনে পড়ে বাড়িতে পা রাখে। এহসান ভিতর আসতেই মেহনুর দরজা লাগিয়ে দেয়। তখনই এহসান ওর পানে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কি রে কবুতরের বাচ্চা, এখনো ঘুমাসনি কেন? কবুতরের বাচ্চা এমন উক্তি শুনে মেহনুরের কপাল কুঁচকে আসে, তবে এসব ছেড়ে বলে, আপনাকে খাইয়ে দাইয়ে উদ্ধার না করে কি করে ঘুমাই বলুন তো? জোর করে রেখেছেন তো এনে নিজের সেবা করাতে। এহসান মৃদু হেসে সোফার দিকে এগিয়ে যায় এবং নিজের হাতে থাকা ব্যাগগুলো সোফার উপর রেখে দেয়। অতঃপর মেহনুরের দিকে এগিয়ে এসে কোনো কিছু না বলেই হুট করে মেহনুরকে নিজের কোলে তুলে নেয়। হঠাৎ এমন হওয়ায় মেহনুর চমকে উঠে, কিছুক্ষণ সময় নেয়, অতঃপর বুঝে কি হলো তার সাথে। বুঝতে পেরেই তেতে উঠে বলে, কি করছেন টাকি নামান বলছি? এভাবে কোলে তুললেন, কোন কারণে? এহসান মেহনুরের দিকে তাকিয়ে ওর কোমরে রাখা নিজের হাত আরও শক্ত করে ধরে, হেসে বলে, প্রতিদিন তো তোকে দু একবার করে কোল নিতে হয়, কোনো না কোনো কারণ,
কিন্তু আজ তো কোনো কারণ পেলাম না, তাই এমনিই নিলাম। অভ্যাস হয়ে গেছে তো, তাই। মেহনুর বিরক্তি নিয়ে বলে, এই, আপনি না সারাদিনে বাড়ি ফিরলেন, তাহলে ক্লান্ত লাগে না একটুও? ক্লান্ত হন এসব নাটক করতে? এহসান সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, সারাদিনের কি সারা জীবনের ক্লান্তি উড়ে যায়, নারী যখন তোমার এই নিষ্পাপ মুখশ্রী পানে তাকাই আমি। এহসানের এমন কথা শুনে মেহনুর কিছুক্ষণ চুপ থেকে বলে, হয়েছে, নাটক বন্ধ করুন। এহসান দীর্ঘ শ্বাস ফেলে বলে, তোমার কাছে নাটক হতে পারে, তবে আমার কাছে এটাই চিরসত্য। এ বলে এহসান ওর এক হাতে যত্নে কোমরে চেপে নিজের আপন নারীকে সযত্নে ঘরে নামিয়ে দেয়। মেহনুর এহসানের থেকে ছাড় পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে নিতে নিজে নিজেকে বলে, আল্লাহ মাবুদ। এহসান ওকে বলে, কিছু বললি মেহনুর? ওর পানে তাকিয়ে বলে, দয়া করে গোসল টোসল করে নিচে আসুন, আমি খাবার দিচ্ছি। এহসান দীর্ঘ শ্বাস ফেলে বলে, কোনো ভর্তা আছে আজকে খাবারের ভোজনে? মেহনুর ওর কথায় একটু ভেবে বলে, না, নেই। এহসান ওর দিকে তাকিয়ে বলে, তাহলে যা, আমার জন্য কোনো কিছু একটা ভর্তা তৈরি কর, আমার ইচ্ছে হচ্ছে তোর হাতের ভর্তা খেতে। এহসানের এমন আদেশ শুনে মেহনুর বলে, শুকরিয়া আদায় করুন, আপনার মতো পাপিষ্ঠ পুরুষের জন্য আমি নিজের ঘুম হারাম করে আপনায় খাওয়ার দিচ্ছি, আর এখন নাকি আপনায় আমি ভর্তা বানিয়ে দেব, পারবো না আমি এসব ফালতু কাজ, এই মাঝরাতে। এহসান মেহনুরের কথা শুনে ধমক দিয়ে বলে, বেয়াদ্দব নারী, তুই আর আদবে এলি না? এখন যদি আমি ভর্তা দিয়ে ভাত খেতে না পারি, তো সোজা তোকে কাঁচা চিবিয়ে খেয়ে নিয়ে শুকরিয়া আদায় করব। যা গিয়ে ভর্তা তৈরি কর। এ বলেই এহসান কাপড় রাখার কক্ষে প্রবেশ করে, উদ্দেশ্য লুঙ্গি নিয়ে আসা। মেহনুর আর কি করবে, সেই বেহা বিলাইয়ের মতো তর্ক করেও জিততে না পেরে নিচে রান্নাঘরে চলে আসে। অতঃপর নিজ পাপিষ্ঠ পুরুষের জন্য ভর্তা তৈরি করতে থাকে, একটা ডিম সেদ্ধ করে নয়, আর কতগুলো শুকনো মরিচ ভেজে নেয়। গরুর মাংসের তরকারির পায় থেকে কয়েক টুকরো মাংস নিয়ে নেয়। তারপর পেঁয়াজ টেয়াজ সবকিছু দিয়ে ডিম ভর্তা, মাংস ভর্তা আর শুকনো মরিচ ভর্তা তৈরি করে নেয়, একটা লেবুও কেটে নেয়। একটা প্লেটে পরিমাণ মতো ভাত বেড়ে নেয়, আর ভর্তাগুলো বাটিতে নিয়ে টেবিলে রেখে আসে। টেবিলের উপর যখন পানির জগ থেকে গ্লাসে পানি রাখছিল, তখনই মেহনুর লক্ষ্য করে, এহসান সিঁড়ি বেয়ে নেমে আসছে, ফোন ঘাঁটতে ঘাঁটতে, যার এলোমেলো ভেজা চুল আর পরনে কালো একটা টি-শার্ট আর সাদা লুঙ্গি। সাথে সাথে নিজের চোখ নামিয়ে নেয়, নয়তো এই চোখ বারবারই এই পাপিষ্ঠ পুরুষের দিকে যাবে, কি এক নির্লজ্জ চোখ, তার ছি ছি। এসব মনে মনে আওড়াচ্ছে মেহনুর, তখনই এহসান ওর পাশে এসে দাঁড়ায়, সাথে সাথে ওর শরীরে ঘ্রাণ মেহনুরের নাকে এসে লাগে। মেহনুর নিজেকে স্থির করার জন্য এক লম্বা ঘন শ্বাস নেয়। কিন্তু এহসানের কাজই তো ওকে যন্ত্রণা দেওয়া, তাই ওর একদম নিকটে পিছনে এসে দাঁড়ায়, যার ফলে মেহনুরের অস্বস্তি তিনগুণ বেড়ে যায়, এহসানের ভেজা শরীরে ঘ্রাণ তাকে মাতোয়ারা করে তুলছে। এহসান কিছু সময় চুপ থেকে আলতো গলায় বলে, মানতে হবে, কবুতরের বাচ্চা, তুই যতই বেয়াদ্দব হস না কেন, কিন্তু কাজেরও কিন্তু বটে। মেহনুর নিজেকে সামলিয়ে হালকা ঘাড় ঘুরিয়ে এহসানের পানে তাকিয়ে বলে আন্ডারস্কোর। দয়া করে মায়া করে খাবারটা খেয়ে নিন। এহসান মেহনুরের কথায় দীর্ঘ শ্বাস ফেলে চেয়ার টেনে বসতে বসতে বলে, এবার মহারানী, আপনি আমায় দয়া করে একটু মায়ার সহিত খাবারগুলো আমার মুখে তুলে দিন। মেহনুর জানত, এই অসভ্য পুরুষ এমন কিছুই বলবে, তাই দাঁত চেপে ভাতের প্লেট হাতে তুলে নেয়, আর মাংসের ভর্তা প্লেটে নিয়ে মাখাতে মাখাতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলে, মন তো চাচ্ছে বিষ মিশিয়ে মেরে দিতে খাবারের সাথে। এহসান ওর এমন কথা শুনে মৃদু হেসে বলে, মেরে তো ফেলেছিস নিজের মায় জড়িয়ে অনেক আগেই, এখন আর কি নতুন করে মারবি? মেহনুর দাঁত চেপে এহসানের মুখ খাবার তুলে দিতে দিতে বলে, হ্যাঁ, আমি তো আপনায় বলেছিলাম যে বাবা আসুন, এসে আমার মায় পড়ে মরে যান, যত্ত সব নাটক। এহসান খাবার চিবতে চিবতে বলে, ইয়া রাব্বে কারিম, আমি চেয়েছিলাম একজন মুত্তাকি বেগম, আর আপনি আমার কপালে জুটাইলেন এক আস্ত বেয়াদ্দব। মেহনুর রাগী গলায় বলে, আমার রব বলেছেন, যাও, গিয়ে ওকে বিয়ে কর, আপনি নিজেই তো কীর্তি করে আমায় নিজের কপালে জুটাইছেন। এহসান নিজের মুখ খাবার নিতে নিতে বলে, আমার রব চেয়েছেন বলেই আমি এহসান তোকে নিজের করে পেয়েছি। তারপর ফের মেহনুরের দিকে ভালো করে তাকিয়ে বলে, এই তোকে না করেছিলাম খয়েরি রঙের কিছু না পরতে, তাহলে আজও কেন পড়েছিস? মেহনুর হতবাক হয়ে নিজের দিকে তাকায়, তারপর দাঁত চেপে বলে, আমার ইচ্ছে হয়েছে পড়েছি, তাতে আপনার কি?
এহসান মুচকি হেসে বলে, পরে কিন্তু আমি বেসামাল হয়ে তোতে ডুব দিলে, আবার আমায় দোষ দিস না, বেকুব নারী। মেহনুর এহসানের মুখ খাবার তুলে দিতে দিতে বলে, পাপিষ্ঠ পুরুষ তো পাপিষ্ঠ জাবানি হবে। এহসান ফোনের দিকে তাকিয়ে বলে, আমি পাপিষ্ঠ হলে কি হবে, তুই তো আছিস সেই পাপিষ্ঠ পুরুষের এক পবিয়ে অস্তিত্ব। মেহনুর দীর্ঘ শ্বাস ফেলে বলে, নাটকের কথা বন্ধ করুন, আর পানিটা খেয়ে নিন। এ বলে মেহনুর প্লেটটা নিয়ে রান্নাঘরে চলে যায়। এহসান পানি খেয়ে টেবিলে রাখা বাটিগুলো হাতে তুলে নিয়ে রান্নাঘরে চলে যায় এবং বেসিনে এগুলো রেখে মেহনুরকে বলে, রান্নাটা ভালো হয়েছে, তাই এর জন্য একটু সাহায্য করলাম, আবার ভাবিস না বউয়ের চামচে হয়ে গেছি। মেহনুর বাটিগুলো ধুতে ধুতে বলে, আপনাকে এসব বলার, না আছে আমার আগ্রহ, আর না আছে রুচি। এহসান ওর দিকে এগিয়ে এসে ওর নামাজের হিজাবে নিজের মুখ মুছে নিতে থাকে। মেহনুর এটা দেখে বড় গলায় বলে, কি করছেন, টা কি, এটা দিয়ে আমি নামাজ পড়ি? এহসান মুখ মুছা শেষ করে কোনো উত্তর না দিয়ে যেতে যেতে বলে, আমার মুখ নাপাক নয়, তাই মুছলে সমস্যা হবে না। মেহনুর দীর্ঘ শ্বাস ফেলে সবকিছু একমনে গুছাতে থাকে। এহসান টেবিলের উপরে রাখা সুপারির থালা থেকে এক টুকটো সুপারি মুখ দিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। মেহনুর কাজ শেষ করে সোফায় রাখা এহসানের ব্যাগ হাতে তুলে নিয়ে ঘরে চলে আসে, এসে দেখে এহসান সামনের কক্ষের সোফায় শুয়ে বই পড়ছে। লুঙ্গি পরা, তাই এহসানের পায়ের দিক টাকুনো উপরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। মেহনুরের চোখ আটকে যায় এহসানের ফর্সা লোমযুক্ত পায়ে, তবে সাথে সাথে নিজের চোখ নামিয়ে নেয় আর পরে লজ্জায় নিজেকে গালি দিতে দিতে হাতের ব্যাগগুলো অন্য সোফায় রেখে বাথরুমে চলে যায়, হাত মুখ ধুয়ে অজু করে বেরিয়ে আসে। এহসান মেহনুরের অজু পোড়ারই অপেক্ষায় বসেছিল, নিজে অজু করে এসে মেহনুরের মনে আসে, এহসানের চাদর তো সে বেকনিতে রেখে এসেছে, তাই বেকনিতে যায়, উদ্দেশ্য চাদরখানা চুপিসারে জায়গামতো রেখে দেওয়া। তাড়াতাড়ি বেকনিতে গিয়ে চাদরখানা গুছিয়ে নিয়োগ যেই না পিছনে ঘুরবে, তখনই ওর নাকে এহসানের শরীরে ঘ্রাণ এসে ঠেকে, মুহূর্তেই কেঁপে ওঠে, সাথে বুঝে যায়, এহসান তার পাশেই। তাই তাড়াতাড়ি চাদরখানা আবারও সোফায় রেখে দেয়, তখনই এহসান পিছন থেকে ওকে বলে, আমি তোর স্বামী, আর আমার জিনিস ব্যবহার করার পর এত আতঙ্কিত হওয়ার কিছু নেই, বুঝেছিস বোকা নারী। মেহনুর এহসানের কথা থমকে যায়, সে নিজেও জানে, এহসান তাকে কিছু বলবে না, কিন্তু এই নির্লজ্জ পুরুষ যে তাকে কথায় কথায় শরম দেয়। যদি এখনো এমন করে, তাই তো চুপিসারে রেখে দিতে চেয়েছিল। কিন্তু সে তো আর নিজের দোষ স্বীকার করবে না, তাই পিছনে ঘুরে বলে, কই, আমি আতঙ্কিত হয়েছি? আপনি সব বুঝেন মনে হয়। এহসান মুচকি হেসে মেহনুরের দিকে এগোতে এগোতে বলে, হ্যাঁ গো, আমি সব বুঝি, তোমার পায়ের পাতা থেকে তোমার মাথা অবধি, প্রতি মুহূর্তে কি চলছে, তুমি কি ভাবছ, সব বুঝি আমি, সব। মেহনুর মেকি হেসে বলে, ভুল ধারণা। এহসান মেহনুরের সামনে এসে বলে, কিভাবে বুঝলে? মেহনুর দীর্ঘ শ্বাস ফেলে বলে, যদি আপনি আমার অন্তরের অবস্থা জানতেন, তাহলে কি আর আমার সামনে আমার বাপকে আধমরা হতে দিতেন? এহসান মেহনুরের দিকে নিজের হাত বাড়িয়ে প্রতি সময়ের মতো ওর কোমর জড়িয়ে ধরে বলে, তোমার অবস্থা বুঝি বলেই নারী, তোমার বাপ আধমরা ছিল, নয়তো মরা থাকত। এহসানের এমন কথা শুনে মেহনুর আহত গলায় বলে, আপনি বুঝবেন না, আপনাদের কষ্টে দেখতে কতটা ভয়ঙ্কর যন্ত্রণা হয়, যদি জানতেন, তাহলে এমন বলতেন না। এহসান আহত সুরে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, হাহ, নিজের ভাইয়ের রক্ত দিয়ে গোসল করা, আমি এহসান, নিজের বড় বোনের নিজ চোখে ইজ্জত হরণ হতে দেখা, আমি এহসান। নিজের ভাইয়ের বউয়ের ইজ্জত হরণ হতে দেখা, আমি এহসান। নিজের ভাতিজার ছোট্ট কলিজা ছিঁড়ে নিতে দেখা, আমি এহসান। নিজের বাপকে আপন ছেলের রক্ত দিয়ে গোসল করা, আমি এহসান। আরও কত বিরল, কত নির্মম হত্যা নিজ চোখে দেখা, আমি এহসান। জানিস তোর বাপ চাচা যদি সেদিন মরেও যেত, আর তুই যতটা কষ্ট পেতি, তার এক ভাগের সমান হতো না আমার চাপা কষ্টের কাছে, বুঝলি বোকা নারী, আমি পাপিষ্ঠ, এতে চাইনি, এই দুনিয়ার নিকৃষ্ট মানুষ আমায় বাধ্য করেছে তা হতে। মেহনুর এহসানের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ থমকে গিয়ে বলে, আপনি বুঝেন তো আপনজনের হারানোর ভয়? তাহলে কেন একটা বার আমায় আমার আব্বার সাথে কথা বলতে দিচ্ছেন না? এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে, কেন, আজ বিকেলে যে কথা বললি, সেটা কি যথেষ্ট নয়? মেহনুর চমকে উঠে, কি রে জানল? এহসান এটা, মেহনুরকে চমকে যেতে দেখে, এহসান মৃদু হেসে বলে, তুই কি ভাবলি, আমি কিছু জানি না?
মনে রাখিস, তুই এই বাড়িতে কি করছিস, কি বলছিস, কিভাবে হাঁটছিস, কি খাচ্ছিস, তা প্রতি মুহূর্ত আমার জানা, তা হয় তাকে। এহসান ফের বলে, বাপকে দেখবি? মেহনুর যেন চাঁদ হাতে পাওয়ার মতন চমকে উঠে, তার চোখ উচ্ছ্বাসে চকচক করে উঠে, আগ্রহ নিয়ে বলে, হ্যাঁ, হ্যাঁ দিবেন, একটা বার দেখতে? এহসান মুচকি হেসে, মেহনুর কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে, হুম, একটা বার নয়, একদিনের জন্য দেখতে দিব, তবে আমার কয়েকটি শর্ত মেনে নিতে হবে বেগম, তোমায়। মেহনুর চোখ বন্ধ করেছিল, ফের হুট করে চোখ খুলে বলে, বলুন, আমি সব শর্তে রাজি। সত্যি তো? হুম। এহসান মৃদু হেসে বলে, তাহলে শোন, যদি এখন থেকে তুই আমার একজন মুত্তাকি স্ত্রী হওয়ার চেষ্টা করবি, একদম একজন মুত্তাকি স্ত্রী, আর মুত্তাকি মা পারবি? মেহনুর থমকে যায়, এহসানের এমন শর্তে, সে তো তা কখনোই পারবে না। এই পুরুষের স্ত্রী হওয়াটা কি আদৌ কি সে পারবে মেনে নিতে? তার মন তো মানবে না, কিন্তু তার যে তার বাবাকেও দেখাই লাগবে, প্রাণটা বেরিয়ে যাচ্ছে জন্য। কোনো কিছু না ভেবে, বোকা মেহনুর বলে দেয়, হ্যাঁ, আমি রাজি। এহসান নিজের হাত ওর দিকে এগিয়ে দিয়ে বলে, কথা দে। মেহনুর কিছু মুহূর্ত ভেবে, কাপা কাপা হাত এহসানের হাতে রাখে আলতো করে আর বলে, কথা দিলাম। সারা শরীর কাঁপছে, মেহনুরের গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু তা সে কথা দিয়ে দিয়েছে। এহসান মুচকি হেসে, মেহনুরকে ঝাপটে, আগলে নেয় আপন বুকে, এরপর তৃপ্তির হাসি দিয়ে বলে, তাহলে কাজ শুরু করে দাও। মেহনুর থমকে যায়, কিসের কথা বলছে এই পুরুষ? কি করবে সে? এহসান, মেহনুরের মাথা, নিজ বুক থেকে আলতো সরিয়ে, ওর দুই কাঁধে হাত রেখে বলে, তুমি যখন কথা দিলে তো তা পূর্ণ কর, আর তোমার প্রথম কাজ হচ্ছে আমায় তেলাওয়াত শোনানো। এখন থেকে যখন তুমি তেলাওয়াত করবে, তখনই আমিও শুনব। সে সময় যদি আমি তোমার পাশে থাকি। আর তাহাজ্জুদের সময় আর ফজরের সময় তো আমায় শুনাইতে হবে। মেহনুর স্বস্তির নিঃশ্বাস ফেলে, সে তো ভেবেছিল এহসান না আবার নিজের অধিকার চেয়ে বসে, কিন্তু এমন কিছুই হয় না। তখনই, এহসান ওকে বলে, এইটা রাস্তা রেখো, যে আমি তোমার অনুমতি ছাড়া তোমার উপর নিজের কৃতিত্ব ফলাব না, তবে। মেহনুর ঢুক গিলে বলে, তবে কি? এহসান, নিজের মুখ, মেহনুরের কানের কাছে নিয়ে আসে, যার ফলে, এহসানের গরম উষ্ণ নিঃশ্বাস, মেহনুরের গালে আছড়ে পড়ে। মেহনুর কেঁপে উঠে, তখনই, এহসান, ওর কানে ফিসফিসয় বলে, তবে কিন্তু দিনে কয়েকবার কোলে নেওয়া আর চুমু দেওয়া, এটা কিন্তু আমি তুমি অনুমতি দিলেও করব, আর না দিলেও করব। বুঝলে, আমার বোকা নারী। মেহনুর, এহসানের এমন কথা শুনে, ওর বুক বরাবর ধূপ করে এক ধাক্কা দিয়ে বলে, চুপ করুন, বেহায়া পুরুষ, লজ্জা করে না। এহসান মুচকি হেসে, মেহনুরের হাত ধরে নিয়ে, ওকে সোফায় বসায়, এবং নিজেও বসে, আর বলে, নাও, একটা সুন্দর নাশিদ শোনাও। কোরআন শুনেছি, তোমার গলা থেকে নাশিদ শুনিনি। মেহনুর কিছু মুহূর্ত চুপ থাকে, তারপর গলা পরিষ্কার করে, মনে মনে বিসমিল্লাহ পড়ে, শুরু করে একটা সুন্দর নাশিদ। আমার হৃদয়ের আলোয় আমার আত্মা আলোকিত হয়। যখন আমি মানবজাতির প্রতিপালকের প্রশংসা করলাম। আর আমার আত্মা প্রফুল্ল হয়ে উঠল এবং অশ্রুধারা বইছিল। হে আল্লাহ, আমার হৃদয়কে বিচারবুদ্ধির দিকে পরিচালিত করো। আমার হৃদয়ের আলোয় আমার আত্মা আলোকিত হয়। যখন আমি মানবজাতির প্রতিপালকের প্রশংসা করলাম। আর আমার আত্মা প্রফুল্ল হয়ে উঠল এবং অশ্রুধারা বইছিল। হে আল্লাহ, আমার হৃদয়কে বিচারবুদ্ধির দিকে পরিচালিত করো। আমার হৃদয়ের আলোয় আমার আত্মা আলোকিত হয়। যখন আমি মানবজাতির প্রতিপালকের প্রশংসা করলাম। আর আমার আত্মা প্রফুল্ল হয়ে উঠল এবং অশ্রুধারা বইছিল। হে আল্লাহ, আমার হৃদয়কে বিচারবুদ্ধির দিকে পরিচালিত করো। রাতের প্রশান্তিতে আমি আমার সিজদায় প্রার্থনা করি। যখন আমার চারপাশে কালো অন্ধকার। হে দয়ালু, হে পরম করুণাময়, হে পরম সহনশীল, ওহ দয়ালু, তোমার উপহারের কোন শেষ নেই। হে সর্বশ্রোতা, হে উত্তরদাতা, হে পরম মহিমান্বিত, হে শক্তিশালী শিকারী প্রাণীদের স্রষ্টা, আমাকে পথ দেখাও। আমার হৃদয়ের আলোয় আমার আত্মা আলোকিত হয়। যখন আমি মানবজাতির প্রতিপালকের প্রশংসা করলাম। আর আমার আত্মা প্রফুল্ল হয়ে উঠল এবং অশ্রুধারা বইছিল। হে আল্লাহ, আমার হৃদয়কে বিচারবুদ্ধির দিকে পরিচালিত করো। আমার হৃদয়ের আলোয় আমার আত্মা আলোকিত হয়। যখন আমি মানবজাতির প্রতিপালকের প্রশংসা করলাম। আর আমার আত্মা প্রফুল্ল হয়ে উঠল এবং অশ্রুধারা বইছিল। হে আল্লাহ,
আমার হৃদয়কে বিচারবুদ্ধির দিকে পরিচালিত করো। হে আল্লাহ, পথনির্দেশনার প্রতি, সত্যের প্রতি, দেবত্বের প্রতি আমি আজ তোমার নির্দেশনার উপর নির্ভর করছি। হে বিশ্বব্রহ্মাণ্ডের আল্লাহ, তুমিই আমার সহায়। তুমি পরলোকে মানুষের আশ্রয়স্থল। আমি আল্লাহ, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাকে ক্ষমা করো এবং আমার ইচ্ছা পূরণ করো। আমার হৃদয়ের আলোয় আমার আত্মা আলোকিত হয়। যখন আমি মানবজাতির প্রতিপালকের প্রশংসা করলাম, আর আমার আত্মা প্রফুল্ল হয়ে উঠল এবং অশ্রুধারা বইছিল। হে আল্লাহ, আমার হৃদয়কে বিচারবুদ্ধির দিকে পরিচালিত করো ও অসাধারণ। আমার হৃদয়ের আলোয় আমার আত্মা আলোকিত হয়। যখন আমি মানবজাতির প্রতিপালকের প্রশংসা করলাম, আর আমার আত্মা প্রফুল্ল হয়ে উঠল এবং অশ্রুধারা বইছিল। হে আল্লাহ, আমার হৃদয়কে বিচারবুদ্ধির দিকে পরিচালিত করো। বড় তালুকদার বাড়ির বসার কক্ষটা আজ থমথমে। সবাই উপস্থিত, কিন্তু পরিবেশে যেন চাপা বারুদের গন্ধ। সকলেই ক্ষুব্ধ, আর সেই ক্ষোভের কেন্দ্রবিন্দু একমাত্র ব্যক্তি, এহসান। গত এক সপ্তাহে একটার পর একটা ঘটনা ঘটিয়ে চলেছে সে। 4টে খুন। যদিও প্রতিটিই কারণসিদ্ধ, তবুও এভাবে খুন করে কি রাজনীতি টিকে থাকে? নির্বাচন এসে গেছে, এখন সামান্য ভুলও ভয়ানক বিপদ ডেকে আনতে পারে। রাজনীতির খেলা তীক্ষ্ণ বুদ্ধিতে খেলতে হয়, কিন্তু এহসান যেন আগুনের সঙ্গে নাচছে। মনিরুল সাহেব কাল রাতে মজলিস থেকে ফিরে বিষয়টা শুনে চিন্তিত হয়েছিলেন, কিন্তু নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলেন, এহসান তার ছেলে, সে ভুল করবে না। কিন্তু আজ সকালে পত্রিকা খুলতেই যেন হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। পুলিশ অফিসার হামিনের বিকৃত মরদেহ উদ্ধার। স্থানীয় লোকজন তার দেহ থানার সামনে পেয়েছে, যেখানে হাত পা নৃশংসভাবে টুকরো টুকরো করা হয়েছে। তিনি আর কিছু পড়লেন না। চোখ তুলে সরাসরি তাকালেন এহসানের দিকে। পত্রিকা টেবিলে ছুঁড়ে দিয়ে কঠিন স্বরে বললেন, এটা কি, এহসান, তুমি কেন করেছ? এখন যদি কেউ টের পেয়ে যায়? এহসান ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, আব্বা, এই পুলিশটা কি ছিল জানেন? কোনো অসহায় মানুষের কেস নিত না, ঘুষ খেত, অপরাধীদের পেছনে না ছুটে উল্টো তাদের রক্ষা করত। আমি শুধু ন্যায্য বিচার করেছি। মনিরুল সাহেব ভ্রু কুঁচকে পত্রিকার বাকি অংশ পড়তে থাকলেন। অফিসার হামিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, তারই কোনো সহযোগী প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। এহসান শান্ত গলায় বলে উঠে, আব্বা, এসব বাদ দিন। আজ বিকেলে একটা বড় জনসভা আয়োজন করা হয়েছে। আপনাকে সেখানে থাকতে হবে। ভাইজান, আপনিও। মেহনুর তাড়াতাড়ি ঘর গুছিয়ে নিচ্ছে। তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করে রান্নাঘর যেতে হবে, না হলে পরে এহসান এসে এটা ওটা বলে ঝামেলা করবে। সে জানে, এহসান ইচ্ছে করেই তাকে বিরক্ত করার অজুহাত খোঁজে। সব গুছিয়ে নিয়ে কাপড় রাখার কক্ষে প্রবেশ করে মেহনুর। সেখানে ঢুকেই বিরক্তিতে মুখ শক্ত করে ফেলল। কেননা এহসান বাচ্চাদের মতো সব এলোমেলো করে রেখেছে। শার্ট, পাঞ্জাবি, রুমাল, সব এদিক ওদিক ছড়িয়ে আছে। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে সেগুলো একে একে গুছিয়ে রাখতে লাগল। আর মনে মনে কয়েকটা গালি দিল এহসানকে। ঠিক তখনই বাইরে থেকে পায়ের আওয়াজ শোনা গেল। এহসান। সে মুহূর্তেই বুঝে গেল, এহসান চলে এসেছে। তাই দ্রুত সব কাজ শেষ করে ধীর পায়ে দরজা খুলে বেরিয়ে এল, উদ্দেশ্য কোনো দিকে না তাকিয়ে পারলে দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়া। বেরিয়েই সামনাসামনি এহসানের চোখে চোখ পড়ে যায় মেহনুরের। এহসান ওর দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, কি রে কবুতরের বাচ্চা, দরজা বন্ধ করে কি করছিলি ওই ঘরে? মেহনুর কটমট করে তাকা ওর পানে। এই পুরুষটা এমন আজব নাম ধরে কেন ডাকে সব সময়? কঠিন গলায় বলে, আপনি এসে যে এটা ওটা ছড়িয়ে রেখে যান, সেগুলোই গুছিয়ে নিজেকে উদ্ধার করছিলাম। এহসান মুচকি হেসে এক পা এগিয়ে এল। ওহ, তাহলে সুন্দর করে বলা যায় না? বেয়াদবি কেন করিস? মেহনুর জানে, এহসান আর এক পা এগোলে সে লজ্জায় মাটির সঙ্গে মিশে যাবে। তাই দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে চায়। নয়তো এখন এসেই কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিয়ে এক গাধা নির্লজ্জ কথা বলবে। তাই চুপিসারে কেটে পড়াটাই ওম। তাই কোনো কথা না বলে চুপচাপ এহসানের পাশ কাটিয়ে চলে যেতে নিতে লাগল। কিন্তু এহসান কি তাকে এত সহজে যেতে দেবে? সে আলতো হাতে মেহনুরের বাহু টেনে ধরে সামনে এনে দাঁড় করাই। তারপর নিঃশব্দে ওর কোমরে হাত রেখে ওকে শক্ত করে টেনে নিল নিজের বুকের কাছে। আর মেহনুর চোখের দিকে তাকিয়ে বলে, কাল রাতের কথা মনে আছে তো? মেহনুর এতক্ষণ লজ্জায় চোখ নামিয়েছিল, কিন্তু এহসানের কথায় তার শরীর মুহূর্তে জমে গেল। এহসান তার নিজের নারীর মুখশ্রী পানে এক পলক তাকালো,
চোখ নামানো, গালে হালকা লাল আভা, ঠোঁট কাঁপছে। এই স্নিগ্ধ সৌন্দর্য তাকে মুগ্ধ করে বারবারই। এহসান আলতো করে নিজের মুখ মেহনুরের দিকে এগিয়ে নিয়ে নিজের অধর ছুঁয়ে দেয় বারবার কয়েকবার মেহনুরের কপালে। মেহনুর চোখ বুজে নেয়, লজ্জায় চোখ বুজে নেয় মেহনুর। কেন জানি না, এই পাপিষ্ঠ পুরুষের স্পর্শে অদ্ভুত এক শান্তি লাগছে। হৃদয়ের গভীরে যেন এক নতুন অনুভূতির জন্ম নিচ্ছে। এহসান ধীরে ধীরে ওর কপাল থেকে ঠোঁট সরিয়ে নেয়, কিন্তু এত সহজে ছাড়ার জন্য সে ওকে ধরে রাখেনি। সে তার মুখ আরও কাছে এনে মেহনুরের চোখে ঠোঁট ছুঁয়ে দিল। মেহনুর মুহূর্তেই কেঁপে উঠে, এহসানের দাড়ির খসখসে স্পর্শ তার নরম ত্বকের সঙ্গে মিশে গেল। এহসান মৃদু হাসল। তারপর আপন নারীর লজ্জা মাখা মুখখানার পানে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। অতঃপর অতি যত্নে ওকে শক্ত করে জড়িয়ে নেয় আপন বক্ষস্থলে। মেহনুরও যেন স্বাভাবিকভাবে মাথা রেখে দিল ওর বুকের ওপর। এটাতে অভ্যস্ত হয়ে গেছে। আগে এই বুকে মাথা রাখলে শরীর মনে জ্বলে উঠত। অথচ এখন এই পাপিষ্ঠ বুকের বাপাশে মাথা রাখলে মনে হয় একটা নিরাপদ স্থান পেল। এহসানের বুকের গভীর থেকে ভেসে আসা পিট আওয়াজ শুনতে পেল মেহনুর। এই শব্দ, এটা কি এহসানের হৃদস্পন্দন? কেন এত জোরে চলছে? সে কান পেতে শুনতে লাগল তার পাপিষ্ঠ পুরুষের হৃদয়ের গতি। কিছু মুহূর্ত এক ধ্যানে শুনতে থাকে মেহনুর। এহসান মেহনুরকে চুপ থাকতে দেখে বলে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বেগম। সকালে নিয়ে যাচ্ছি, রাতে গিয়ে নিয়ে আসব। মেহনুর কোনো উত্তর দিল না, শুধু শক্ত করে এহসানের বুকে মাথা রেখে রইল। এহসান আবারও বলে, আর শোনো, তোমার উপর ভরসা করেই ওদের কাছে দিয়ে আসব। কোনো তোত্তারামি করো না, নইলে বুঝে নিও আমি কি করব। মেহনুর এহসানের বুকে মাথা রেখেই আস্তে মাথা নাড়ল। মনে থাকবে, শুধু নিয়ে যান। এহসান মৃদু হাসল। একটা আবদার রাখবে? মেহনুর চুপ রইল কিছু মুহূর্ত, তারপর বলল, কি? এহসান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমায় একবার জড়িয়ে ধরবে? মেহনুর স্তব্ধ হয়ে গেল, তারপর মলিন গলায় বলে, ধরতে পারবো, তবে ভালোবাসা নিয়ে নয়, ঘৃণা নিয়ে। এহসান মৃদু স্বরে বলল, আমি জানি, আমি তোমার ঘৃণারই যজ্ঞ। তাই অন্তত ঘৃণা নিয়েই জড়িয়ে ধরো। কিছুক্ষণ নীরব থাকার পর মেহনুর আস্তে করে ওর হাত জড়িয়ে ধরল। এহসান এক মুহূর্তও দেরি করল না। ওকে আরও শক্ত করে নিজের বক্ষস্থলে জড়িয়ে নিল। সময় যেন থমকে গেল। কয়েক মুহূর্ত কেটে গেল, কিন্তু এহসান ছাড়ল না। মেহনুর হাঁপিয়ে ওঠে, ফিসফিস করে বলল, দম বন্ধ হয়ে আসছে, ছাড়ুন। এহসান হেসে আস্তে করে ওকে ছেড়ে দিয়ে ওর গালে হাত রেখে বলল, যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মেহনুর মাথা নাড়িয়ে কাপড় রাখার কক্ষের দিকে পা বাড়াল। আজ সে অন্যরকম একটা শান্তি অনুভব করছে। এক অজানা অনুভূতি। প্রস্তুত হয়ে এহসানের সঙ্গে বেরিয়ে পড়ল। গাড়ির সিটে বসে সে বারবার এহসানের দিকে তাকাচ্ছে। কেন যেন মনে হচ্ছে সে কিছু একটা অনুভব করছে। এই মানুষটা, যে তার জীবনে ঝড় তুলে দিয়েছিল, সে কি আজ তার আশ্রয় হয়ে উঠছে? এহসানের শক্ত হাতে স্টিয়ারিং চেপে ধরা, গভীর দৃষ্টি সামনের রাস্তায় স্থির। মেহনুর জানে না কেন তার হৃদয় এত অস্থির হয়ে উঠছে। সে কি এখন সত্যিই তাকে ঘৃণা করে? নাকি এই ঘৃণার মধ্যেই লুকিয়ে জন্ম নিচ্ছে এক নিঃশব্দ ভালোবাসা? এত সুন্দর পুরুষ, এত নিখুঁত তার সৌন্দর্য, মেহনুর কখনোই ভাবেনি এমন একজন তাকে চাইবে। হ্যাঁ, সে নিজেও সুন্দর, তবে এহসানের চেয়ে উঁচু কাউকেই পেতেই পারত। তার ব্যক্তিত্ব, তার সৌন্দর্য, তার ক্ষমতা, সবই যেন তাকে অনায়াসে পরাজিত করতে পারত। কিন্তু কেন এহসান তাকেই ভালোবাসল? আর বড় হওয়ার পর তো কখনোই তার সামনে পড়েনি। হ্যাঁ, তবে মাদ্রাসায় যাওয়ার সময় এহসানের সামনে সে পড়েছে, তবে তখন তার পুরো শরীর পর্দায় ঢাকা থাকত, চোখ পর্যন্ত। তাহলে এহসান তাকে দেখল কিভাবে? মেহনুর এহসানের পানে তাকিয়ে এসব ভাবতে ব্যস্ত ছিল। এহসান বারকয়েক খেয়াল করেছে, তার নারী তার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ঠিকই বুঝতে পেরেছিল, তার বেকুব নারী কিছু নিয়ে ভাবছে। এমনভাবে তাকিয়ে থাকলে অন্য কোনো কারণ হতে পারে না। এহসান খুব ভালো করেই জানত, সে কখনোই মেহনুরকে ভুল বুঝবে না। এহসান শুকনো কাশি দিয়ে বলে, যা ভাবছ, সেই ভাবনার মূল কেন্দ্রবিন্দু কি আমি? এহসানের এমন হঠাৎ প্রশ্নে মেহনুর এক প্রকার হন্তদন্ত হয়ে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। তার চোখের সামনে ঘুরতে থাকে চারপাশের দৃশ্য। অবশেষে সে বলে, কই, না কি, ভাবছি। এহসান মুচকি হেসে বলল, মেয়ে, তুমি কি ভাব? আর ভাবছ? সব আন্দাজ করতে পারি, তাই লুকিয়ে লাভ নেই। তাই ভালোয় ভালোয় বলে দাও, কি ভাবছিলে?
মেহনুর একটু থতমত খেয়ে বলল, আমি যা ভাবার ভেবেছি, আপনায় কেন বলবো? এহসান তার মুচকি হাসিতে কিছু বলল না, কিন্তু মেহনুর জানত, সে ঠিকই বুঝে গিয়েছে কিছু একটা নিয়ে ভাবছে সে। আর তার সম্পর্কে পরিষ্কারভাবে জানলেই, হয়তো কিছু একটা বদলাতে পারে। মেহনুর আবার তাকায় না এহসানের দিকে, চুপচাপ বসে থাকে। হঠাৎই গাড়ি থামানো হলো। তারা হাসপাতালের সামনে পৌঁছেছে। এহসান গাড়ি থেকে নেমে প্রথমে নিজের মুখ ঢেকে নেয়। এরপর মেহনুরের হাত ধরে তাকে নিয়ে যায় হাসপাতালের ভিতরে। হাসপাতালের ভেতর, যেখানে মেহনুরের বাবা ছিলেন, সেদিকে নিয়ে গেল এহসান। হঠাৎ করেই মেহরুবের চোখ পড়ে মেহনুরের দিকে। তার মুখে এক চিলতি হাসি ফুটে ওঠে। এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত এগিয়ে যায় মেহনুরের দিকে। মেহনুর এহসানের দিকে তাকিয়ে বলে, হাতটা ছাড়ুন, একটা বার জড়িয়ে ধরি ভাইজানকে। এহসান তার হাত ছেড়ে দেয়, মেহনুর গিয়ে ঝাপটে ধরে তার ভাইজানকে। মেহরুব তাকে বুকে আগলে নিয়ে বলে, কেমন আছিস বোন? মেহনুর ওর বুকে মাথা রেখে বলে, ভালো ভাইজান, তুমি আব্বা কেমন আছেন, সব ঠিক আছে তো? মেহরুব মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে, সব আল্লাহ ঠিক রেখেছেন। এই সময়ই তৌফিক তালুকদার তাদের পাশে এসে দাঁড়ালেন। মেহনুর মেহরুবের থেকে নিজের শরীর এলিয়ে দিয়ে উনাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম মেজো চাচা, কেমন আছেন? তৌফিক তালুকদার মৃদু হেসে মেহনুরের মাথায় হাত বুলিয়ে বলেন, ভালো রে মা, তুই কেমন আছিস? অতঃপর এহসানের দিকে তাকিয়ে বলেন, জানি, ভালো থাকবি না, পশুর কাছে আছিস তো, ভালো থাকবি কি করে? মেহনুর পরিস্থিতি দেখে তার হাত নিজের হাতে মুড়ে নিয়ে বলল, না না, আমি ভালো আছি। তারপর এক পলক এহসানের পানে তাকিয়ে ফের উনার দিকে তাকিয়ে বলে, উনি খুব যত্নে রাখেন আমায়, তোমরা চিন্তা করো না। তখনই এহসান দৃঢ় গলায় বলে, আমার বাচ্চা আর বাচ্চার মাকে কয়েক ঘন্টার জন্য তোদের কাছে রেখে যাচ্ছি, তাই নিজেদের বোন আর ভাতিজিকে যা দেখার দেখে নে। তারপর মেহনুরের দিকে তাকিয়ে বলে, বেগম, কি প্রতিশ্রুতি দিয়েছ, মনে আছে তো? তোমায় ভরসা করে রেখে গেলাম, কোনো চালাকির ধান্দা পাকিও না, এতে তোমারই মঙ্গল। এ বলেই এহসান তার চাদর খানা টেনে ঠিক করে বেরিয়ে যায়। মেহরুব দ্রুত মেহনুরকে জিজ্ঞেস করে, ওকে কিসের প্রতিশ্রুতি দিয়েছিস? মেহনুর আহত গলায় এহসানের যাওয়ার পানে তাকিয়ে বলে, সারা জীবন উনার মুত্তাকি স্ত্রী হয়ে থাকার। তৌফিক তালুকদার তেতে উঠে বলেন, কি বলছিস, তুই ওই পশুর জীবন সঙ্গী হয়ে জীবন পার করবি? না, এটা কখনোই সম্ভব নয়, তোকে আজই আমরা বাড়ি নিয়ে যাব। মেহনুর কিছু বলে না, কারণ সে জানে, যাই বলুক, সে তো শুধুই ওই পাপিষ্ঠ পুরুষের অর্ধাঙ্গিনী। এহসান তালুকদার মৃত্যুর আগ অবধি তাকে নিজ বুকেই আগলে রাখবে। মেহনুর মুচকি হেসে বলে, আব্বাকে দেখব আমি? তখনই ক্যাবিনের দরজা খুলে বেরিয়ে আসে মেহরাজ, সাথে একজন নার্স। মেহনুরকে দেখে নিজের হাতের রিপোর্ট খানা নার্সের হাতে তুলে দিয়ে দৌড়ে এসে মেহনুরকে জড়িয়ে ধরে, মেহনুরের হিজাবের উপরই কপালে ঠোঁট ছুঁয়ে বলে, তুই এসেছিস, কিভাবে এলি? ভালো আছিস তুই? মেহনুর মৃদু গলায় বলে, উনি দিয়ে গেছেন, আমি ভালো আছি। মেহরাজ কিছু মুহূর্ত চুপ থেকে মেহনুরকে নিজের থেকে আলাদা করে বলে, তুই আমাদের সাথেই যাবি, আর সব ব্যবস্থা আমি করব, আজ তুই নিজের বাড়ি যাবি। মেহনুর দীর্ঘ শ্বাস ফেলে বলে, আচ্ছা, যাব, আব্বাকে দেখতে পারবো? হ্যাঁ, চল। এ বলে মেহরাজ, মেহনুর, মেহরুব ক্যাবিনে প্রবেশ করেন, যেখানে হাসপাতালের সাদা বিছানায় শুয়ে আছেন তাদের আব্বাজান। মেহনুর দৌড়ে গিয়ে বিছানার পাশে রাখা বসার চেয়ারে বসে নিজের বাবার হাত আঁকড়ে ধরে অজস্র বার ঠোঁট ছুঁয়ে থাকে। মাজহারুল সাহেব কিছু বলতে পারছেন না, শুধু নিজের মেয়ে পাগলামি দেখছেন। মেহনুর চোখের পানি ছেড়ে দিয়ে নিজের বাবার পানে। মেহনুর ধীর ধীরে তার চোখের পানি মুছে নিজের আব্বার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আব্বা, ঠিক আছেন তো? আপনি দেখুন, আপনার আম্মাজান হাজির হয়ে গেছেন আপনার দরবারে। মাজহারুল সাহেব কিছুই বলেন না। তার চোখে পানি এসে যায়, গলার মধ্যে কথা আটকে যায়। মেহনুর বাবার কপালে চুমু দিয়ে ধীরে ধীরে তার নিকাব খুলে নেয়, তারপর নিজের ঠোঁট ছুঁয়ে বাবার কপালে। মাজহারুল সাহেব চোখ বুজে নেন, যেন তার মেয়ের স্পর্শে নিজেকে আবার জীবিত মনে করেন। মেহনুর নিজের বাবার থেকে মুখ সরিয়ে দৃঢ় গলায় বলে, আব্বা, কোনো চিন্তা করবেন না। আল্লাহ আপনাকে সুস্থতা অতি শিগগিরই দান করবেন। আপনি জানেন তো,
যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তাকে যথেষ্ট। এই কথা বলেই মেহনুর যেন কিছুটা শান্তি পেল, কিন্তু তৌফিক তালুকদার তখনই হন্তদন্ত হয়ে এসে ক্যাবিনে প্রবেশ করেন। মেহরাজ, তুই মেহনুরকে নিয়ে বেরিয়ে পড়। আশেপাশে এহসানের কোনো লোক নেই, আর মেহরুব আর আমি ভাইজানকে নিয়ে আসছি হাসপাতাল থেকে। মেহনুর একটু চমকে গিয়ে বলল, না চাচা, এটা সম্ভব নয়। উনি নিয়ে যাবেন আমায়। তখন মেহরাজ তীব্র কণ্ঠে ধমক দিয়ে বলে, তোর কাছে কে বড়? ও না, আমরা তোকে আজ বাড়ি যেতেই হবে। প্রাণ হোক বা তুই আমাদের না থাকলে নিজেকে মরা মরা লাগে। মেহরাজ, মেহরুব এবং মেহনুর বাড়ি নিয়ে আসে। মেহনুরের অমত ছিল পরে নিজের পরিবারকে দেখার লোভ সামলাতে পারেনি, তাই চলেই এসেছে। বাড়ির উঠানে পা রেখে মেহনুর এক পলক এদিকে ওদিকে তাকায়। মনে হয় কত যুগ পর সে তার নিজ ঘরে ফিরেছে, এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। ধীরে পায়ে সে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে ভেতরের সোফায় বসা কক্ষে তার দাদাজানকে দেখে তিনি চোখ বুজে বসে আছেন। মেহনুর ধীর গলায় উচ্চারণ করে, দাদাজান। নিজের ফুলের ডাক কানে আসতেই মুস্তফা সাহেব চোখ খুলে ফেলেন। তার চোখ, মনে হয়, বিশ্বাসই করতে পারছে না, এটি কি সত্যি নাকি তার স্বপ্ন। যখন তার চোখ পড়ল সদর দরজায়, তিনি থমকে যান। কিছু মুহূর্ত তাকিয়ে তাকিয়ে থাকেন, তার চোখে ভাসে শুধু মেহনুর। মেহনুর এক প্রকার দৌড়ে এসে মুস্তফা সাহেবের কাছে পৌঁছায়। মেহনুরকে কাছে পেয়ে মুস্তফা সাহেব বুঝতে পারেন এটি সত্যি। তিনি তাড়াতাড়ি সোফা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, বেগম সাহেব, কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমাদের ফুল এসেছে, আমাদের কাছে দেখ। মেহনুর নিজের নিকাব খুলে ঝাপটে জড়িয়ে ধরে মুস্তফা সাহেবকে। মুস্তফা সাহেব ফুঁপিয়ে কেঁদে ওঠেন। তার চোখের কোণে কান্না এসে যায়, তবুও নিজেকে সামলে বলেন, কাঁদিস না, ফুল। ফুল কাঁদে না, ফুল সবসময় হাসে। ফুলের কাঁদতে হয় না। মেহনুর ফুঁপিয়ে কেঁদে ওঠে, দাদাজান, তোমার ফুল ঝরে গেছে, তোমার ফুল ধ্বংস হয়ে গেছে কলঙ্কে। এক ভয়ঙ্কর কলঙ্কে কলঙ্কিত হয়ে গেছে। এনিফা বেগম হাউমাউ করে সিঁড়ি বেয়ে নেমে আসেন। তিনি বলতে থাকেন, আমার ফুল আইছে, আমার নাতনি আইছে। ফুল কোথায়, তুই কোথায়? মেহনুর মুস্তফা সাহেবকে ছেড়ে এনিফা বেগমকে জড়িয়ে ধরে আবারও কেঁদে ওঠে। এসেছি আমি, দাদিজান, এসেছি আমি। তোমার ফুল এসেছে, তবে সে ঝরে গেছে, একদম ঝরে গেছে। মেহনুরের চাচিরা এসে তাকে জড়িয়ে ধরে। তার চাচাতো ভাইবোনেরা সবাই কাঁদছে। বিশেষত তার চাচাতো বোন নুরি। নুরি মেহনুরকে এক সময় খুব ভালোবাসত, কিন্তু যেদিন থেকে মেহনুর এহসানের সাথে হয়েছিল, সেদিন থেকে সবাই যেন শান্তি হারিয়েছে। আজ তার ফিরে আসার সাথে মনে হচ্ছে কিছুটা শান্তি ফিরে এসেছে। মেহনুর নিজের কক্ষে পা রাখে, একে একে সব কিছুতে হাত বুলাতে থাকে তাকে। মনে হয় কত যুগ পর সে নিজের ঘরে ফিরল। তার ঘরটা এহসানের ঘরের মতো বড় প্রাসাদের মতো নয়, ছোট্ট একটি ঘর। যেখানে রাখা আছে একখানা বিছানা, একখানা ওয়ার্ড্রব, একখানা ছোট্ট সোফা এবং ছোট্ট একটা বইয়ের শেলফ। ঘরের একমাত্র জানালা রয়েছে পশ্চিম দিকে। মেহনুর ধীর পায়ে জানালার দিকে এগিয়ে যায়। আলতো হাতে জানালার পর্দা স্পর্শ করে। জানালার সামনে রাখা ছোট্ট টেবিলের দিকে তার চোখ চলে যায়, যেখানে বসে সে পড়াশোনা করত। টেবিলের ওপর রাখা ছিল তার আম্মার একখানা হাফেজি কোরআন, যা সে হাফেজ হওয়ার পর হাতে তুলে দিয়েছিল তার আম্মা। এই টেবিলেই বসে ফজরের নামাজ শেষে জানালার দিকে তাকিয়ে সূর্য উদয় দেখত আর কোরআন তেলাওয়াত করত। এই হাফেজি কোরআনের পাশেই রাখা ছিল আরও একটি নুরানি কোরআন, যা সে কারি হওয়ার পর তার দাদাজান দিয়েছিলেন। এসব ভাবতে ভাবতে মেহনুর উদাস হয়ে ওঠে। তখনই মেহরাজ ঘরে প্রবেশ করে আর তাড়াহুড়ো করে বলে, মেহনুর, তোর পাসপোর্টটা বের কর, তাড়াতাড়ি। মেহনুর থমকে যায়। সে বুঝতে পারে না তার ভাইজান কেন এমন কথা বলছে। গাড়ি ঘুরিয়ে তাকিয়ে মেহরাজের দিকে বলে, কেন ভাইজান? মেহরাজ উত্তেজিত হয়ে বলে, আমি আজ তোকে নিয়ে ঢাকা চলে যাব। ঢাকা থেকে টিকিট কেটে কয়েকদিনের জন্য জর্ডান যাব, কয়েকদিনের জন্য, যাতে ওই এহসান আর তোর দ্বারে কাছে না আসে। মেহনুরের বুক ধক করে ওঠে। তার মানে সে আর এহসানকে দেখতে পাবে না। সত্যি, এহসানের সাক্ষাৎ পাবে না। সে এক মুহূর্তের জন্য হতাশ হয়ে পড়ে খুন খুন হয়ে ওঠে। এবার সে আর এহসানকে কাছে পাবে না, তবে সে নিজের পরিবারের কাছেও থাকবে না। মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, তার আর কিছু বলার নেই।
এখন যদি সে বলে সে যাবে না তো তার পরিবারের লোক কষ্ট পাবে। আর তার কাছে এহসান আগে নয়, তার পরিবার আগে, তার বাপ দাদা ভাই আগে, তাই সে এক পায়ে রাজি মেহরাজের কথায়। রাত 10টা, গাড়িতে এহসান, জয়নাল, হাসিব আর 3জন ছোট তালুকদার বাড়ির দিকে রওনা হয়েছে। তাদের উদ্দেশ্য মেহনুরকে নিয়ে বাড়ি ফেরা। হাসপাতালে ফোনে খবর পেয়েছে যে মেহরাজরা বাড়ি ফিরে গেছে এবং সভায় থাকার জন্য এহসান ফোন বন্ধ রেখেছিল। ফোন খুলে যখন এহসান কাহিনীটি শুনতে পেল, তার বুকের মধ্যে একটা অজানা চাপ অনুভব করল। তার নারী আবারও বিশ্বাসঘাতকতা করেছে, এমনটি তার মনে হতে থাকল। রাগে এহসানের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে সভা থেকে গাড়ি নিয়ে ছোট তালুকদার বাড়ির দিকে রওনা হলো। তখন হঠাৎই এহসানের ফোনে একটা ভিডিও আসে। প্রথমে সে পাত্তা না দিলেও কিছুক্ষণ পরে অচেনা নাম্বারটা দেখে তার মনে একটা অস্থিরতা চলে আসে। তাই সে ভিডিওটি চালু করে। ভিডিও চালু হতেই তার শরীর থেকে রক্ত যেন সরে গেল। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একজন মেয়ে আর ছেলেকে কেউ চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কিছু মুহূর্ত পরই এহসান বুঝতে পারে এই নারী আর কেউ নয়, তারই আপন নারী আর তার ভাই মেহরাজ। চেরি ব্লজম ফুল। মেহরাজ বাড়ির সবার থেকে বিদায় নিয়ে মেহনুরকে নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়। গাড়ির গতি স্থির। সিলেট এয়ারপোর্ট রোডের কাছাকাছি আসতেই কয়েকজন গার্ড তাদের পথ রোধ করে দাঁড়ায়। মেহরাজ রেগে ফুঁসে গাড়ি থেকে বের হয়। এতে মেহনুর প্রথমে ভয় পায় না। সে ভাবে হয়তো এহসানের কাজ, আর এহসান যাই করুক তার ক্ষতি করবে না। যদি সে এহসানের হাতে পায়ে ধরে তাহলে হয়তো মেহরাজেরও কিছু করবে না। কিন্তু সে ভুল। ওরা গার্ডদের কেউ নয়, ওরা ছিল অন্য কেউ, রাসেলের লোক। তবে বোকা মেহনুর এখনও এই সম্পর্কে অবগত নয়। দুজন নারী গার্ড তাকে শক্ত করে ধরে নিয়ে ওকে গাড়ি থেকে বের করে অন্য গাড়িতে জোর করে উঠে যায়। মেহরাজ প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু শক্ত হাতে ওকেও বেঁধে ফেলে গাড়িতে প্রবেশ করানো হয়। মেহনুরের এখনও ভয় করছে না। সে এখনও মনে করছে এটা এহসানের কাজ, তাই একটুও ভয় করছে না। একসময় ওদের দুজনকে একটা পুরনো গুদামের উঠানে নামানো হয়। সেখানে লোহার চেয়ার, ভাঙাচোরা কাঠের বাক্স আর আবর্জনার স্তূপ। আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রাসেল, এক কদর্য হাসি মুখে। মেহনুরের ধারণা তার সামনে স্পষ্ট ভুল প্রমাণ হয়। মেহনুরের ভয় কলিজা শুকিয়ে আসছে। এরা কারা, কেন এমন করছে? সে তো মনে করেছিল এটা এহসানের কাজ, কিন্তু এটা তো ভুল। রাসেলকে মেহরাজরা চিনে। ওদের পুরো পরিবারকেই চিনে। মেহরাজ রাগে গর্জে ওঠে, বলে, রাসেল, তোদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের ছেড়ে দে, আমরা চলে যাব। রাসেল বিশ্রীভাবে হেসে বলে, অবশ্যই তোদের ছাড়, তবে তার আগে আমার কিছু কাজ হাসিল করতে হবে। মেহরাজ চেয়ার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। হাত পা বাঁধা, কিন্তু চোখে আগুন। কি কাজ হাসিল করতে চাস তুই? রাসেল একপাশে দাঁড়িয়ে থাকা এক লোকের দিকে তাকিয়ে ইশারা করল। সঙ্গে সঙ্গে লোকটি এগিয়ে এসে মেহরাজের কাঁধে কিছু একটা পুশ করল। কয়েক মুহূর্তের মধ্যেই মেহরাজের চোখে অন্ধকার নেমে এল। সে জ্ঞান হারিয়ে ফেলল। মেহনুর আতঙ্কে ছটফট করতে লাগল। তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছে না। তার কাঁপতে কাঁপতে বলতে ইচ্ছে হচ্ছে, আমার ভাইজানকে কি করছেন? দয়া করে এমন করবেন না। কিন্তু এসব বলতে পারবে না। এরা পরপুরুষ। যদি এখানে এহসান থাকতো তো সে চিৎকার করত। কিন্তু এখানে এহসান নেই। এহসান থাকলে সে চিৎকার করত, প্রাণপণে গলা ফাটিয়ে প্রয়োজনে গালাগালিও করত, কান্না করত। সেই সময় এহসান ঠিকই তাকে বুকে জড়িয়ে ধরে বলতো, তুমি এভাবে কাঁদলে আমার অন্তরও কেঁদে ওঠে। কিন্তু বাস্তবতা নিষ্ঠুর। এখানে কেউ তাকে বাঁচাতে আসবে না। মেহনুর ভয়ে জোরসর হয়ে বসে আছে। কি হবে? কি করবে? কেন হচ্ছে? কেনই বা তার সাথেই সবসময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে? কেন এত নির্মম পরিস্থিতির শিকার সে হয়? ঠিক তখনই এক লোক হেসে বলে, এহসান তালুকদারের বউ কথা বলতে পারে নাকি ভাই? মেহনুরের বুক ধক করে ওঠে। আরেকজন যোগ দেয়, মেয়ে তো হাফেজা, পরপুরুষের সামনে গলা তোলে না। আরেকজন ঘৃণ্য হাসি দিয়ে বলে, তাই নাকি? তাহলে গলা নয়, মুখ দেখে নেই। কথাটা শুনে মেহনুর আঁতকে ওঠে। তার শরীর কেঁপে ওঠে, হাত পা শক্ত হয়ে আসে। কিন্তু রাসেল ধমক দিয়ে বলে, যেমন আছে তেমনই রাখো। জামাই না এলে শুধু মুখ কেন, সারা শরীরও দেখা যাবে। মেহনুরের চোখে পানি জমে আসে।
সে চিৎকার করতে পারে না, দৌড়াতে পারে না, প্রতিরোধও করতে পারে না। একটাই নাম তার হৃদয়ের গহীন থেকে বের হয়ে আসে, আল্লাহ। সে কাঁপতে কাঁপতে মনে মনে দোয়া করতে থাকে, রক্ষা করুন, মাবুদ। যদি আপনার রহম না হয়, তাহলে আমি শেষ। এদিকে এহসান এই ভিডিও দেখে এহসান স্তব্ধ হয়ে যায়, কি হচ্ছে কি? মেহনুর ওখানে কি করছে, রাসেলের কাছে কিভাবে কি করে? তখনই এহসানের মোবাইল ফোন আসে। এহসান দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে সামলিয়ে ফোনটা ধরে। ফোন ধরতেই ও পাশ থেকে একজন বিশ্রী হাসি দিয়ে বলে, এহসান তালুকদার, কেমন দিলাম, ভালো লেগেছে নাকি? এহসান দাঁত চেপে বলে, রাসেল, তুই তোর সীমা ভুলে যাচ্ছিস, সাহস বেশি দেখি ফেলছিস। রাসেল এতে আরও বিশ্রী হেসে বলে, সাহস তো করতে চাইনি, কিন্তু তুই সাহস করতে বাধ্য করেছিস। কিছুদিনের মধ্যে আমার দুই ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিস। আমার ভাইটা দেশ ছেড়ে গিয়েও নিস্তার পায়নি। এহসান দাঁত চেপে বলে, তোর যা শত্রুতা আমার সাথে, আমার নারীকে কেন এতে টানলি? রাসেল বিশ্রী হেসে বলে, তোর দুর্বলতাই তো আমার সফলতা। এহসান নিজের রাগ সামলিয়ে বলে, কি চাস তুই? রাসেল মেহনুরের দিকে এক পলক তাকিয়ে ফোনে বলে, তোকে চাই, তুই শুধু একা চলে আয়, আর তোকে মেরে আমি নিজের ক্ষোভ মিটিয়ে নেব, আর নইলে। এহসান বাজখাই গলায় বলে, নইলে কি? তারা চিহ্ন তারা চিহ্ন রে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন র বাচ্চা, কি করবি তুই? রাসেল বিশ্রী হেসে বলে, নইলে তোর নারীর ছোট্ট শরীর আমার শরীরের সাথে মিশে যাবে। মা বোন আমাদেরও আছে, তাই এখনো কিছু করিনি। কিন্তু 1.5 ঘন্টার মধ্যে না আসিস, তো তোর নারীর মৃত্যু আমার হাতে, তাও ইজ্জত ছাড়া। তাই চুপচাপ আমার আগের আস্তানায় চলে আয়। তারপর আবার হুমকি দিয়ে বলে, সাবধান, কোনো চালাকি যেন না হয়। এ বলেই রাসেল ফোন কেটে দেয়। এহসানের রাগে শরীর জ্বলতে থাকে। হাসিব, জয়নালও সবই শুনেছে। এহসান অস্থির গলায় বলে, তোরা যা করার কর, আমি যাচ্ছি ওখানে। হাসিব আর জয়নাল বলে, ভাইজান, আপনি যান, আমরা ব্যবস্থা করছি। এ বলে দুজনে গাড়ি থেকে নেমে পড়ে। এহসান হন্তদন্ত হয়ে গাড়ি চালু করে উদ্দেশ্য রাসেলদের আগের আস্তানায়। এহসানের রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। নিজের উপর রাগ হচ্ছে, কেন যে সে মেহনুরকে একা রেখে আসতে গেল ওই কাপুরুষদের কাছে। আর কেনই বা সে বিশ্বাস করতে গেল নিজের নারীকে। এই নির্বাচনে দাঁড়িয়ে পড়েছে আরেক মহা ঝামেলায়, রাতের ঘুম হয়েছে হারামের উপরে এই বেয়াদ্দব নারীর বেয়াদ্দবি। এহসান গাড়ি চালাতে চালাতে হাসিবকে ফোন দেয় আর বলে, প্লাস, আজকের জনসভার নিরাপত্তার জন্য যে থাই স্নাইপারগুলো এনেছি ওগুলোকেই পাঠিয়ে দে ভাই। পরিস্থিতি ঠিক লাগছে না, ওখানে আমার বেগম আছে, কি থেকে কি হয়ে যাবে, রাগে নাকি করে ফেলি। হাসিব ওর দেয়, আচ্ছা ভাইজান, 10 মিনিটে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। চেরি ব্লজম ফুল। মেহনুর ভয়ে কুকড়ে উঠছে, সব তারই দোষ। যদি সে বিশ্বাসঘাতকের মতো না চলে যেত, তবে এমন কিছুই হতো না। তার কারণে হয়তো আজ তার ভাইজানও মারা যাবে। আচ্ছা, এহসান কি আসবে ওকে বাঁচাতে? না, আসবে না, নিশ্চয়ই আসবে না, কারণ এহসান তাকে বলেছিল একদিন যে যারা তাকে দোয়া দেয়, তাদের সে ঘৃণা করে। আচ্ছা, তাহলে কি মেহনুরকেও সে ঘৃণা করবে? এখন এতক্ষণে হয়তো এহসান জেনেই গেছে যে সে পালিয়েছে তার থেকে। মেহনুর দীর্ঘ শ্বাস ফেলে ভাবে, আল্লাহর হাতেই সব। আমার রব নিশ্চয়ই এমন কিছু আমার সাথে করবেন না। কিছু মুহূর্ত পার হয়, মেহনুরের ভয় লাগতে শুরু করে। যদি এহসান না আসে, তো তাকে নিশ্চয়ই এই পশুগুলো মেরে ফেলবে, সাথে তার ভাইটাকেও। মেহরাজের এখনও জ্ঞান আসেনি। অচেতন হয়ে চেয়ারের সাথে বাধা রয়েছে। মেহনুরের অঝরে চোখ দিয়ে পানি গড়াচ্ছে, এক ভয়াবহ মৃত্যু সামনে দেখতে পাচ্ছে। নিজের সব হারিয়ে মরে যাওয়ার দৃশ্য যেন তার চোখের সামনে স্পষ্ট ভাসছে। সব শেষ হয়ে যাচ্ছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে কষ্টে, কিন্তু কিছু করতে পারছে না। এহসান যদি তার সাথে এমন কিছু করত, তো চিৎকার করত, গালি দিত, প্রয়োজনে কামড়ও দিত, তবে এতটাও ভয় পেত না। এহসানের বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদত, কিন্তু এখন এটা কেবল স্বপ্নেই মানায়। এহসান আসবে না এখানে, আর তার এহসানের বুকে মাথা রাখা হবে না। চিরতরে হারিয়ে যাবে তার অস্তিত্ব। এহসানের মুখটাও হয়তো আর দেখতে পারবে না। কেন জানি এ ভেবে কলিজাটা ফেটে যাচ্ছে, ভেতর শুকিয়ে আসছে। এই ভয়ঙ্কর মুহূর্ত এসেও তার আপনজনদের কথা মনে আসলেও, যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে, কেন জানি তার জন্য ভেতরটা ফেটে যাচ্ছে। তার বুকে মাথা রাখার জন্য প্রাণ বেরিয়ে যাচ্ছে। এহসান গাড়ি নিয়ে পৌঁছায় সেই জায়গায়।
এহসান গাড়ি থেকে নামতেই দুটি লোক তাকে গেটের দিকে নিয়ে আসে। এহসানকে গেটের দিকে আসতে দেখে মেহনুর অবিশ্বাস্য চোখে সেদিকে তাকিয়ে রয়। মনে হয় হাতে চাঁদ পাওয়ার মতো কিছু দেখেছে সে। মেহনুরের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, তার মতো বিশ্বাসঘাতক নারীর জন্য এহসান নিজের জানের মায়া ছেড়ে দিয়েছে। রাসেল বিশ্রী হেসে এহসানের দিকে তাকিয়ে বলে, এসে গেছিস। আমি জানতাম তুই আসবি, কারণ তোর বউ তো তোর আত্মা। এহসান এক পলক তাকায় মেহনুরের দিকে, চোখে অগ্নি, অথচ মুখভঙ্গি স্থির। এরপর রাসেলের দিকে চোখ তুলে ঠান্ডা গলায় বলে, আমার নারীকে ছেড়ে দে, আমার সাথে যা করার কর। রাসেল একটা পিস্তল হাতে নিয়ে এহসানের চারপাশে ধীর গতিতে হাঁটতে থাকে, হেসে বলে, তুই তোর নারীকে এত ভালোবাসিস যে নিজের প্রাণটা অবধি দিয়ে দিচ্ছিস। কি প্রেম, হা হা হা। এহসানের কপালের রগ ফুলে ওঠে, রাগে চোখ দুটি ধপধপ করছে, কিন্তু নিজেকে শান্ত রেখে বলে, তোর এসব জানার দরকার নেই। তুই যা করার আমাকে কর, আমার নারী ওর ভাইকে ছেড়ে দে। আমাকে মেরে দে। রাসেল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই দিনটার জন্য আমি কত টাকা উড়িয়েছি, কত পরিকল্পনা করেছি। আমার দুই ভাই মরেও গেল, কিন্তু তোকে কেউ মারতে পারল না। অথচ আজ, একটা তুচ্ছ মেয়েছেলের জন্য তুই নিজেকে আমার হাতে তুলে দিলি। বুঝতেও পারিনি যে এমন দিন আসবে। এহসান দাঁত চেপে বলল, যা বলার আমায় বল। আমার নারীর নামে একটা বাজে কথা বললে, জিভ ছিঁড়ে ফেলব। রাসেল আবারও কদর্য হাসিতে ফেটে পড়ে বলে, ও আচ্ছা, এখনো এত সাহস দেখাচ্ছিস? তোকে সামনে বসিয়ে না হয় তোর নারীকেই শেষ করে দেই। তাও বিশ্রীভাবে। এহসানের শরীর জুড়ে বিদ্যুৎ খেলে গেল। মাটির নিচ থেকে যেন আগুন বেরিয়ে আসছে, কিন্তু নিজেকে সামলে নেয়। কারণ তার বেয়াদ্দব নারী, তার প্রাণ এখনো ওদের হাতে বন্দি, যদি কিছু করে ফেলে। তাই নিজেকে সামলিয়ে নেয়। রাসেল আবার বলে, সেই ইচ্ছে আছে তোর? থাকলে বলে ফেল, কারণ তোকে ভয়ঙ্করভাবে মারব। এহসান রাসেলের কথায় মেহনুরের দিকে তাকায়। চোখে গভীর এক মায়া, যেন সে পৃথিবীর সবকিছু ভুলে গেছে। মেহনুরের বুক ধক করে ওঠে। মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়েও কিভাবে এই পুরুষ এত ভালোবাসার দৃষ্টি দিতে পারে। অথচ সে তো ওকে দেখতে পারছে না, পারবেই বা কি করে, তার সারা শরীর যে ঢাকা। এহসান মেহনুরের দিকে তাকিয়েই গভীর গলায় বলে, আমার নারীকে কিছু মুহূর্ত জড়িয়ে ধরতে চাই। মেহনুর আরও অবাক হয়ে যায়। মৃত্যুর আগে এ কেমন শেষ ইচ্ছে। তার মনে হচ্ছে, যদি সত্যি আজ এহসান মারা যায়, তবে কি আর কখনো সেই পাপিষ্ঠ বুকের ওপর মাথা রাখা হবে না? আর কেউ কি কোনোদিন তাকে, বেগম, ভালোবাসি তোমায়, বলে বলবে না? আর কেউ কি জোর করে জড়িয়ে ধরবে না? সে কি সত্যিই এহসানকে হারিয়ে ফেলবে? সত্যিই কি? না, না, আল্লাহ তো আছেন। রাসেল এবার হাসতে হাসতে বলে, সত্যি, তোর মতো সিংহ ভেজা বেড়ালের মতো হয়েছে। তাও একটা তুচ্ছ মেয়ের জন্য। এহসান এবার ধমকে ওঠে, আমার নারী তুচ্ছ নয়, আমার নারী আমার দুনিয়া। রাসেল একটা নারী গার্ডকে ইশারা করে বলল, ওর নারীর বাঁধন ছেড়ে দাও। শেষবারের মতো জড়িয়ে ধরুক, তারপর তো ওর গলাও কেটে ফেলব। মহিলা গার্ড এসে মেহনুরের বাঁধন খুলে দিল। মেহনুর ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ বসে থাকায় পা অবশ হয়ে গেছে। ফের বসে পড়ে, কয়েক মুহূর্ত পর উঠে এহসানের দিকে এগিয়ে আসে। তার মাথায় শুধু একটাই ভাবনা, আমার পাপিষ্ঠ পুরুষ আমার জন্য যদি মরে যান, তবে আমি কেমন করে বাঁচব এই অপরাধবোধ নিয়ে? আমি বাঁচতে পারবো? সত্যি কি বাঁচতে পারবো, এই পাপিষ্ঠ পুরুষের মৃত্যুর কারণ হয়ে? এহসানের সামনে দাঁড়াতেই এহসান নিরলস চোখে ওর পানে তাকায়। মেহনুর তাকিয়ে থাকে মারাত্মক সৌন্দর্য ঘেরা নিজের পাপিষ্ঠ পুরুষের পানে। এহসান মেহনুরকে মলিন কণ্ঠে বলে, জড়িয়ে ধরবি একবার, বেয়াদব নারী আমায়? মেহনুর ছলছল চোখে এক পলক তাকায় এহসানের পানে। অন্য সময় হলে হয়তো সে রেগে যেত, তর্ক করত, কিন্তু এখন বুকটা শুধু কেঁপে উঠছে। কান্না চেপে ফিসফিস করে বলে, হ্যাঁ, ধরব। সব সময় তো আপনি আঁকড়ে ধরেন আমায়, আজ না হয় আমি আঁকড়ে ধরলাম আপনায়। এই বলে ঝাঁপিয়ে পড়ে এহসানকে জড়িয়ে ধরে মেহনুর। এহসানের পিঠের চাদর আর পাঞ্জাবি খামচে ধরে বিড়ালের মতো ঘাপটি মেরে মাথা রাখে তার বুকের ওপরে। মেহনুর ভাবছে এটাই হয়তো শেষ। এহসান মৃদু হেসে মনে মনে বলে, একটু হলে অনুভব করো তুমি, নিজের অস্তিত্ব হারানোর ভয়ের অনুভূতি ঠিক কতটা ভয়ানক। মেহনুর মাথা তুলে এহসানের মুখশ্রী পানে তাকিয়ে বলে, ওরা কি সত্যি আপনাকে মেরে ফেলবে? আমি কি আর কোনোদিন আপনার বুকে মাথা রাখতে পারবো না? এহসান মলিন গলায় বলে, না,
পারবি না, এটাই শেষ। মেহনুরের কলিজা ধক করে ওঠে। ওদের বলবেন, আপনার সঙ্গে আমাকেও যেন মেরে ফেলে। এহসানের বুক কেঁপে ওঠে। এই মেয়ে কি বলছে? সে মেহনুরকে নিজের দু হাত দিয়ে আগলে নেয়, অতঃপর মেহনুরের কপালে হিজাবের উপরই নিজের ঠোঁট ছুঁয়ে বলে, তোমার জন্য প্রাণ দিচ্ছি আমি, কারণ তুমি বাঁচবে বলে। বুঝলে, আমার বোকা নারী। মেহনুর ফিসফিস করে বলে, আপনি আমার মতো বিশ্বাসঘাতক নারীর জন্য কেন নিজের প্রাণ দিচ্ছেন? এহসান মৃদু হেসে বলে, সে তুই যাই হোস, দিনশেষে তো তুই আমারই এক পবিয়ে অস্তিত্ব। তাই নিজের পবিত্র অস্তিত্বকে বাঁচানোর জন্য না হয় নিজের পাপী অস্তিত্বকে উৎসর্গ করলাম। ঠিক তখনই রাসেল বিকট গলায় চেঁচিয়ে ওঠে, এই তোদের ফিসফিসানি বন্ধ কর। আর এই এহসানকে বেঁধে ফেল, মৃত্যুর জন্য তৈরি কর। মেহনুর এই চিৎকারে ভয়ে এহসানকে জড়িয়ে ধরে, শক্ত করে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, আপনাকে নিয়ে যেতে দিব না, যাবেন না, আপনি চলে যান, আমি মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নিজের প্রাণ আমার জন্য শেষ করবে না। এহসান কিছু বলে না, মুচকি হেসে মেহনুরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আর মনে মনে বলে, মায় জড়িয়ে গেছো তুমি, ভয়ঙ্কর ভাবে জড়িয়ে গেছো তুমি এই পাপিষ্ঠ পুরুষের মায়। হঠাৎ চারদিকে হেলিকপ্টারের গর্জন শোনা যায়, যেন বিশাল আকাশের বুকে বাজ পড়ার মতো, প্রতিটি ধ্বনি যেন মাটিতে গভীর শীতলতা সৃষ্টি করছে। রাসেল আর তার লোকজন দ্রুত আকাশের দিকে চোখ ফিরিয়ে দেখে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারে না। এই এলাকা তাদের জটিল পরিকল্পনার জায়গা, এখানে তো কিছু ঘটার কথা ছিল না। কিন্তু তারপরেই, এক পলক সময়ের মধ্যেই, দুটি হেলিকপ্টার থেকে তীব্র আলোর ঝলক আর সাথে গুলির শব্দে পুরো এলাকা কাঁপতে শুরু করে। সেই গুলি যেন ঠিক নিশানা করে একে একে রাসেলের প্রতিটি লোকের মাথায় আঘাত করে। সঠিক নিশানা, সুনিপুণ দক্ষতায়, মুহূর্তের মধ্যে রাসেলের দলটি মাটিতে লুটিয়ে পড়ে। মেহনুর গুলির শব্দ শুনে ভয় পেয়ে ওঠে। মনে হয় যেন কেউ এহসানকে লক্ষ্য করে গুলি করছে। সে এক মুহূর্তও না ভেবে আরও শক্ত করে এহসানকে জড়িয়ে ধরে, যেন তার শরীরের মধ্যে সুরক্ষা পেতে পারে। তার মনে একটাই ভাবনা, যদি এহসানকে গুলি করে ফেলে, তবে অন্তত তার নিজের শরীরও তা ভাগ করে নিতে পারবে। একসাথে চলে যাবে তারা পরকালে, যদি এমন কিছু ঘটে। কিন্তু ঘটল সম্পূর্ণ অন্য কিছু। রাসেল হতভম্ব হয়ে চারপাশে তাকিয়ে থাকে। তার চোখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট, এই কি ঘটছে? রাতের এই অন্ধকারে, এত নিখুঁত নিশানা। এত নিখুঁতভাবে কোন লোককে উপরের দিকে তুলে ফেলা, এমনটা তার কল্পনায়ও ছিল না। ঠিক তখনই, এহসানের লোকজন গাড়ি নিয়ে গুদামের বিশাল উঠোনে ঢুকে পড়ে। তাদের পেছনে বিশাল সাইরেনের শব্দ, দৃঢ় পদক্ষেপ, আর ঝকঝকে কালো গাড়ি। সবাই এক সুরে এগিয়ে আসে, মাথা নিচু, চোখে সন্ত্রাসের ঝলক, প্রস্তুত হয়ে। এহসান এক দৃষ্টিতে রাসেলকে দেখে, কণ্ঠে কোনো রাগ নেই, বরং চিরন্তন শীতলতা। এখন কি বলবি কুত্তার বাচ্চা, প্রস্তুত হয় এক ভয়ঙ্কর মৃত্যুর জন্য। চলবে।